এইচএসসিতে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সেই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে প্রতি বছর দেখা যায় ২টা থেকে ৩টার মতো সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ থেকে দেখা যায় প্রতি বছরই একটা সৃজনশীল প্রশ্ন প্লাস কিছু এমসিকিউ এসে থাকে। তো আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা মূলত এইচএসসিতে বাফার দ্রবণ থেকে যে ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেগুলো সবই কভার করার চেষ্টা করব। সাথে, সাথে বাফার দ্রবণ নিয়ে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আমাদের এইচএসসিতে হয়ে থাকে সেগুলো হচ্ছে আমরা এই ক্লাস লেকচারে কভার করব। আজকের ক্লাসে মূলত চেষ্টা করব বাফার দ্রবণ সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে সবই একটা ভিডিওতে কভার করে ফেলতে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নেই আজকের এই ভিডিও লেকচারে আমরা মূলত কি পড়তে যাচ্ছি। ভিডিও লেকচারটির শুরুতেই আমরা পিএইচ স্কেল নিয়ে বেসিক কিছু কথাবার্তা বলবো। তারপর আমরা সবল ও দুর্বল, অম্ল ও ক্ষার বলতে কি বুঝি সেগুলো নিয়ে আলোচনা করব। দেন আমরা দেখব বাফার দ্রবণ কি এবং বাফার দ্রবণের প্রকারভেদ। দেন আমরা দেখব বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। দেন ফাইনালি আমরা বাফার দ্রবণ সংক্রান্ত সৃজনশীল উপযোগী ম্যাথ করব। তো বেসিক্যালি এই কনসেপ্টগুলোই আমরা আমাদের এই ভিডিও লেকচারটিতে কভার করব। তো চলো শুরুতেই আমরা আমাদের এই ক্লাস লেকচারটি পিএইচ স্কেল নিয়ে কিছু বেসিক কথাবার্তা দিয়ে শুরু করি। তো ব্যাপারটিকে বোঝা যাক। পিএইচ স্কেলে মূলত একটা অক্ষতে পিএইচ এর বিভিন্ন মান টানা হয়। তার মধ্যবিন্দুতে থাকে হচ্ছে পিএইচ ৭ আর অন্যদিকে সর্ব বামে থাকে হচ্ছে 0 আর অন্যদিকে সর্ব ডানে যেটা থাকে সেটা হচ্ছে ১৪। ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ যে পানি থাকে, বিশুদ্ধ পানির যে পিএইচ মান সেটি হয়ে থাকে 7 আর অন্যদিকে অম্লীয় দ্রবণ যেগুলো আছে ধরা যাক তুমি পানির সাথে অম্ল মিশ্রিত করেছ। কি বলছি? ধরা যাক পানির সাথে তুমি অম্ল মিশ্রিত করেছ। তার মানে হচ্ছে অম্লের জলীয় দ্রবণ। তো অম্লের জলীয় দ্রবণ যারা তাদের পিএইচ এর মান দেখা যায় 0 থেকে 7 এর মধ্যে হয়ে থাকে। আর অন্যদিকে ধরা যাক বিশুদ্ধ পানি অর্থাৎ পিএইচ ৭ এর সাথে তুমি ক্ষারক যুক্ত করেছো বা ক্ষার যুক্ত করেছো। অর্থাৎ তুমি ক্ষারের জলীয় দ্রবণ নিয়েছো। ক্ষারের জলীয় দ্রবণ নিলে দেখা যাবে পিএইচ এর মান 7 থেকে 14 এর মধ্যে থাকবে। অর্থাৎ বলতে পারছি যে বিশুদ্ধ পানি যেটা আছে তার যে পিএইচ মান সেটা ৭ হয়ে থাকে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে অবশ্যই এবং সেটি হয়ে থাকে নিরপেক্ষ অর্থাৎ তার পিএইচ হয়ে থাকে ৭। আর অন্যদিকে পানির সাথে যদি হচ্ছে অম্ল মিশ্রিত করো তার মানে হচ্ছে অম্লের জলীয় দ্রবণ আর অম্লের জলীয় দ্রবণের জন্য পিএইচ মান কত হবে ০ থেকে ৭ এর মধ্যে। আর অন্যদিকে বিশুদ্ধ পানির সাথে যদি ক্ষার যুক্ত করো, ক্ষার যুক্ত করলে দ্রবণটা কি হচ্ছে ক্ষারের জলীয় দ্রবণ আর তখন যে পিএইচ মান পাবে সেটা হচ্ছে ৭ থেকে ১৪ এর মধ্যে। তো এগুলো তোমরা আগে থেকেই জানো তারপর একটু রিকল করিয়ে দেওয়া। তো এর সাথে, সাথে আরেকটা কনসেপ্ট যেটা মনে রাখতে হবে সেটা ধরো তোমার কাছে একটা বিশুদ্ধ পানি আছে। বিশুদ্ধ পানি একটা পাত্রে রাখা আছে। তো সেই পাত্রের পিএইচ মান যেটা হয় বিশুদ্ধ পানি তো আমরা জানি। ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ কত হয়ে থাকে? দেখলাম যে ৭, রাইট? তো এখন ধরো এই দ্রবণে তুমি অম্ল যোগ করেছো। বিশুদ্ধ পানিতেই তুমি কি যোগ করেছো? অম্ল যোগ করেছো। তো বিশুদ্ধ পানির পিএইচ যেহেতু ৭ এবং সেই পাত্রে তুমি যদি হচ্ছে অম্ল যোগ করো তখন তুমি দেখতে পাবে তোমার পিএইচ এর মান ৭ থেকে কমে গেছে। আর অন্যদিকে বিশুদ্ধ পানি যেটা আছে যার পিএইচ ৭ তাতে যদি তুমি ক্ষার যুক্ত করো তাহলে তুমি দেখতে পাবে তোমার পিএইচ মান ৭ থেকে বেড়ে গেছে। অর্থাৎ পিএইচ ৭ অর্থাৎ নিরপেক্ষ দ্রবণে যদি তুমি অম্ল যোগ করো পিএইচ এর মান কত হবে? ৭ থেকে কমে যাবে। আর ধরো বিশুদ্ধ পানি অর্থাৎ পিএইচ ৭ এ তুমি ক্ষারক যুক্ত করেছো তাহলে তোমার পিএইচ এর মান কি হবে? বেড়ে যাবে। আর অম্ল যোগ করলে পিএইচ মান ৭ থেকে কমে যাবে। দ্যাটস ইট। তো আশা করি এই স্লাইডটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরই সাথে, সাথে পিএইচ স্কেল নিয়ে বেসিক কথাবার্তাগুলো আমাদের বলা শেষ। এখন আমরা দেখব সবল ও দুর্বল, অম্ল ও ক্ষার বলতে আসলে আমরা কি বুঝি সেটি। তো এই স্লাইডটিতে মূলত আমরা প্রথমেই সবল অম্ল ও ক্ষার নিয়ে জানব। দেন আমরা জানব দুর্বল অম্ল এবং ক্ষার নিয়ে। তো চলো প্রথমেই সবল অম্ল এবং ক্ষার নিয়ে আমরা জেনে নিই। সবল অম্ল এবং ক্ষার হচ্ছে তারাই যারা জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়। এখন কথা হচ্ছে জলীয় দ্রবণ কি? ধরো তুমি যেকোনো অম্ল বা ক্ষার নিয়ে তার সাথে পানি মিশিয়ে দিয়েছো। তাহলেই তাকে আসলে জলীয় দ্রবণ বলা হয়ে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু সবল অম্ল এবং ক্ষারের জলীয় দ্রবণ বলছি তার মানে ক্ষার এবং অম্লের সাথে পানি মিশ্রিত আছে। দ্যাটস ইট। তো এখন সবল অম্ল এবং সবল ক্ষার তারাই যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। তাদেরকে বলা হবে সবল অম্ল বা সবল ক্ষার। তো সবল অম্ল এবং সবল ক্ষারের আমাদের যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে এক্সাম্পল। তো এক্সাম্পল গুলো কি? দেখো সবল অম্লের একটা এক্সাম্পল হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অন্যদিকে সবল ক্ষারের একটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH। তো এই এক্সাম্পল দুটি মনে রাখতে হবে। সবল অম্লকে HCl, সবল ক্ষারকে NaOH। অর্থাৎ তারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে। আর অন্যদিকে দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার হচ্ছে তারাই যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দুর্বল অম্ল হচ্ছে ইথানোয়িক অ্যাসিড
বা অ্যাসিটিক অ্যাসিড। দুর্বল অম্ল কোনটি? দুর্বল অম্ল হচ্ছে CH3COOH, যাকে আমরা আসলে বলে থাকি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এই নামটাও মনে রাখতে হবে। এটা কি? এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। আর অন্যদিকে দুর্বল ক্ষারের একটা এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NH4OH। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কার এক্সাম্পল? দুর্বল ক্ষারের একটা এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো মাথায় রাখতে হবে। তো এই স্লাইডে কি পড়লাম? প্রথমেই পড়েছি সবল অম্ল, সবল অম্লকে HCl, সবল ক্ষারকে NaOH, দুর্বল অম্লকে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, আর অন্যদিকে দুর্বল ক্ষারকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NH4OH। তো এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো ভালো করে মাথায় রাখো। কারণ এগুলো যদি এখন ভালো করে মাথায় না রাখতে পারো, পরবর্তীতে যা বোঝাবো তা তোমরা ধরতে পারবে না। জাস্ট শুধু এক্সাম্পল গুলো মনে রাখো যে কোনটা সবল ক্ষার, কোনটা সবল অম্ল, কোনটা দুর্বল ক্ষার, কোনটা দুর্বল অম্ল। দ্যাটস ইট। তো এরই সাথে, সাথে আমাদের যে সবল ও দুর্বল অম্ল ও ক্ষারের যে কনসেপ্ট সেটাও শেষ। এখন আমরা জানবো বাফার দ্রবণ কি এবং তার প্রকারভেদ কি আছে সেগুলো নিয়ে। প্রথমেই চলো বাফার দ্রবণ কি সেটা আগে জেনে নিই, দেন আমরা তার প্রকারভেদ দেখব। তাই প্রথমেই বাফার দ্রবণের একটা সংজ্ঞা দেখে নিব। দেখো এখানে সংজ্ঞায় লিখা আছে যে দ্রবণে সামান্য পরিমাণ সবল অম্ল বা ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ মানের বিশেষ পরিবর্তন হয় না, সেই দ্রবণকে বলা হয় বাফার দ্রবণ। অর্থাৎ বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে তুমি সামান্য পরিমাণ সবল অম্ল বা ক্ষার যাই যোগ করো না কেন সে দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে বাফার দ্রবণের সংজ্ঞা। তো চলো ব্যাপারটাকে একটু বুঝে নিই। ধরো তোমার কাছে একটা দ্রবণ রয়েছে যার পিএইচ হচ্ছে 10। এখন দেখো আমরা কিন্তু আগেই দেখে এসেছি কোনো একটা দ্রবণের পিএইচ যদি 10 হয় তাতে যদি আমরা কোনো একটা অ্যাসিড যুক্ত করি বা অম্ল যুক্ত করি তার পিএইচ মান কমে যায়। কেন কমে যায়? কারণ যেকোনো দ্রবণে তুমি অম্ল যোগ করেছো মানে তার পিএইচ মান কমে যাবে, ক্ষার যোগ করেছো মানে তার পিএইচ মান বেড়ে যাবে। তো তুমি যেহেতু এখানে পিএইচ 10 বা যেকোনো একটা দ্রবণে তুমি কি করেছো? সবল অম্ল যোগ করেছো। সবল অম্ল যোগ করা মানে কি? তার পিএইচ মান কমে যাবে, রাইট? কারণ অম্ল যোগ করলে পিএইচ মান কমে যায়। আর অন্যদিকে ধরো এই পিএইচ 10 এ তুমি সবল ক্ষার যুক্ত করেছো বা ক্ষার যুক্ত করেছো। ক্ষার যদি যুক্ত করো পিএইচ মান কি হয়? বেড়ে যায়। একটু আগে তো দেখে এসেছি, রাইট? আর এখানে দেখো NaOH যেহেতু তুমি এই দ্রবণে যুক্ত করেছো আর NaOH কি? সে একটা ক্ষার। যেহেতু ক্ষার সে কি করবে? দ্রবণের পিএইচটাকে বাড়িয়ে দিবে, তাই তো? অর্থাৎ কোনো একটা দ্রবণে অম্ল যোগ করলে তার পিএইচ মান কমে যায় এবং ক্ষার যুক্ত করলে সেখানে পিএইচ মানটা বেড়ে যায়। এটাই তো স্বাভাবিক। বাট ধরো এটা এখন নরমাল দ্রবণ না। এটা হচ্ছে একটা বাফার দ্রবণ। তো এইটা যদি বাফার দ্রবণ হয় সেখানে তুমি যদি হচ্ছে NaOH যুক্ত করো বা ক্ষার যুক্ত করো, তার তো স্বাভাবিকভাবে পিএইচ মান বাড়ার কথা ছিল। বাট যেহেতু এটা বাফার দ্রবণ তার পিএইচ মানের কোনরূপ পরিবর্তন হবে না। অর্থাৎ পিএইচ 10 আগে ছিল, পরেও হচ্ছে পিএইচ 10 ই থাকবে। অর্থাৎ বাফার দ্রবণে তুমি ক্ষার যুক্ত করলে তার পিএইচ মানের কোনো পরিবর্তন আসবে না। আর অন্যদিকে ধরো তুমি এবার ক্ষার না যুক্ত করে তুমি সবল অম্ল যোগ করেছো। সবল অম্ল যোগ করলেও একই হবে কারণ বাফার দ্রবণ। বাফার দ্রবণে তুমি সবল অম্লই যোগ করো বা সবল ক্ষারই যোগ করো, তার পিএইচ মানের কোনো রূপ পরিবর্তন তুমি দেখতে পাবে না। এটাই বাফার দ্রবণ। তো বাফার দ্রবণ কি দাঁড়াচ্ছে? বাফার দ্রবণ হচ্ছে এরকম একটা দ্রবণ যে দ্রবণে তুমি সামান্য পরিমাণ সবল অম্ল বা ক্ষার যুক্ত করলেও সেই দ্রবণের পিএইচ মানের কোনরূপ পরিবর্তন হবে না। দ্যাটস ইট। তো আশা করি বাফার দ্রবণ সম্পর্কে বোঝা গেছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাফার দ্রবণের প্রকারভেদ। দেখো বাফার দ্রবণকে মূলত ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অম্লীয় বাফার, আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার হচ্ছে যেই বাফারের পিএইচ মান ৭ এর কম থাকে, আর অন্যদিকে ক্ষারীয় বাফার হচ্ছে যেই বাফারের পিএইচ মান ৭ থেকে বেশি থাকে। তো এখন আসি অম্লীয় বাফার নিয়ে। অম্লীয় বাফারটা আসলে তৈরি আমরা কিভাবে করব? দেখো, অম্লীয় বাফার তৈরি করতে ১ম এ যেটা লাগবে দুর্বল অম্ল নিতে হয় এবং সেই দুর্বল অম্লের সাথে সবল ক্ষারের বিক্রিয়া করাতে হয় এবং এই বিক্রিয়াটা হয় হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। যেহেতু প্রশমন বিক্রিয়া তাহলে লবণ ও পানি উৎপন্ন হবে, রাইট? তো এখানে দেখা যায় দুর্বল অম্ল এবং সবল ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এখানে কি করছি? দেখো দুর্বল অম্লের সাথে সবল ক্ষারের বিক্রিয়া করাচ্ছি। এতে করে দুর্বল অম্লের লবণ তৈরি হচ্ছে এবং পানি তৈরি হচ্ছে, রাইট? তো ব্যাপারটিকে আসলে এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। ধরো তুমি দুর্বল অম্ল হিসাবে ইথানোয়িক অ্যাসিড নিয়েছো আর সবল ক্ষার হিসাবে NaOH নিয়েছো। তো তারা বিক্রিয়া করে দেখা যায় লবণ ও পানি উৎপাদন করবে, রাইট? তো লবণ ও পানি কিভাবে উৎপাদন হবে? তো দেখো এখানে অম্লতে H আছে, রাইট? আর অন্যদিকে ক্ষারে OH আছে, তাই তো? তো দেখবে যে ১ম কাজ হচ্ছে অম্লের H এবং ক্ষারকের যে OH আছে তারা বিক্রিয়া করে কি তৈরি করবে? তারা বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলবে, রাইট? এই যে H আর OH বিক্রিয়া করে জোড়া লেগে যাবে, জোড়া লেগে তারা পানি তৈরি করে ফেলবে, রাইট? আর অন্যদিকে দেখো এখানে বাকি যে পার্টটুকু আছে অর্থাৎ CH3CO, এই যে CH3CO টাকে এইখানে লিখলাম আর Na যে পার্টটুকু আছে এই Na পার্টটাকে এইখানে জোড়া দিয়ে লবণ তৈরি করলাম। দ্যাটস ইট। সিম্পল ভাবে বিক্রিয়াটা কমপ্লিট করতে পারো। তো এখন আসি অম্লীয় বাফারের প্রস্তুতিতে। অম্লীয় বাফারের প্রস্তুতিতে দেখা যায় দুর্বল অম্ল যেটা আছে অর্থাৎ এই ক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিডকে পরিমাণে অনেক বেশি নেওয়া হয়। আর অন্যদিকে অম্লীয় বাফার তৈরির ক্ষেত্রে সবল ক্ষার অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডকে নেওয়া হয় পরিমাণে অনেক কম। আর যেহেতু অম্লীয় বাফার তৈরির ক্ষেত্রে সবল ক্ষারটাকে পরিমাণে অনেক কম নেওয়া হচ্ছে,
তাই এই ক্ষেত্রে সবল ক্ষার যেটা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা সেটা লিমিটিং বিক্রিয়ক এবং সেটা বিক্রিয়া করে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো বিক্রিয়া করে শেষ হয়ে গেলে দেখা যাবে সেখানে দুর্বল অম্লের যে লবণ তৈরি হচ্ছে এবং পানি তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দুর্বল অম্লের লবণটা হচ্ছে দ্রবণে থাকবে এবং দুর্বল অম্ল যেটা নেয়া হয়েছে সেটাও দ্রবণে থাকবে। কেন থাকবে? একটু খেয়াল করো। তুমি কিন্তু দুর্বল অম্লকে পরিমাণে অনেক বেশি নিয়েছো। যেহেতু দুর্বল অম্লকে পরিমাণে বেশি নিয়েছো আর সবল ক্ষারকে পরিমাণে কম নিয়েছো, তো সবল ক্ষারের সাথে দুর্বল অম্লের কিছু পরিমাণ বিক্রিয়া করবে। সবটা কিন্তু বিক্রিয়া করবে না। এতে করে দুর্বল অম্ল কিছুটা বাকি থাকবে এবং দুর্বল অম্লের লবণ তৈরি হবে। এই যে দুর্বল অম্লের লবণ এবং দুর্বল অম্ল তোমার দ্রবণে থাকছে, সাথে কিছু পানিও থাকছে, এই ব্যাপারটাকেই আসলে বলা হয় অম্লীয় বাফার। তাহলে অম্লীয় বাফার মূলত কোনটা? এই যে দুর্বল অম্ল যেটা আছে এবং দুর্বল অম্লের লবণ যেটা আছে এটাই মূলত হচ্ছে অম্লীয় বাফার। আমি ব্যাপারটাকে আবারও ক্লিয়ার করছি। দেখো, অম্লীয় বাফার তৈরি করতে কি করতে হবে? দুর্বল অম্ল নিতে হবে এবং সবল ক্ষার নিতে হবে এবং সবল ক্ষারটাকে পরিমাণে কম নিতে হবে, দুর্বল অম্লটাকে পরিমাণে অনেক বেশি নিতে হবে। দুর্বল অম্ল যেহেতু পরিমাণে অনেক বেশি আর অন্যদিকে সবল ক্ষার যেহেতু পরিমাণে কম, তো সবল ক্ষার পুরোটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে এবং উৎপন্ন করবে দুর্বল অম্লের লবণ। তো এই ক্ষেত্রে সবল ক্ষার যেহেতু হচ্ছে পরিমাণে কম ছিল সে পুরোটা শেষ হয়ে গেছে, বাট দুর্বল অম্ল পরিমাণে বেশি থাকাতে সে সব পরিমাণ বিক্রিয়া করতে পারল না, তাই কিছু পরিমাণ দ্রবণে থেকে যাবে। রাইট? তো এই ক্ষেত্রে দ্রবণে কি থাকছে? দুর্বল অম্ল থাকছে এবং দুর্বল অম্লের লবণ এবং পানি থাকছে। এই যে দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের লবণ এবং পানির যে মিশ্রণটা তাকেই বলা হয় অম্লীয় বাফার। তো আশা করি অম্লীয় বাফারের কনসেপ্টগুলো তোমরা ধরতে পেরেছ। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্ষারীয় বাফার। তো ক্ষারীয় বাফার তৈরি করতে আমাদের প্রয়োজন দুর্বল ক্ষার, যাকে আমরা পরিমাণে বেশি নিব, এবং আমাদের প্রয়োজন সবল অম্ল, যাকে আমরা পরিমাণে কম নিব। তো দুর্বল ক্ষার এবং সবল অম্ল বিক্রিয়া করে দেখা যায় দুর্বল ক্ষারের লবণ এবং পানি উৎপাদন করে। তো চলো বিক্রিয়ার মাধ্যমে জিনিসটি বুঝে নেই। ধরো তোমার কাছে দুর্বল ক্ষার হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে এবং সবল অম্ল হিসেবে তোমার কাছে রয়েছে HCl। তো এইখানে দেখো ক্ষার এবং অম্লের কি হচ্ছে? প্রশমন বিক্রিয়া হচ্ছে, তাই তো? তো এই ক্ষেত্রে দেখো ক্ষারের যে OH পার্টটুকু আছে আর অ্যাসিডের যে H পার্টটুকু আছে তারা বিক্রিয়া করে প্রথমে পানি উৎপাদন করে আর বাকি যে পার্টটুকু আছে সেটা জোড়া লাগিয়ে লবণ উৎপাদন করবে। দেখো এখানে কি আছে? NH4 আছে আর এখানে Cl আছে, তাই তো? তো জোড়া লাগলে কি হবে? NH4 Cl। অর্থাৎ এই ক্ষেত্রে ক্ষার এবং অম্ল বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপাদন করছে, তাই তো? তো ক্ষারীয় বাফার তৈরি করতে কি নিবে? দেখো প্রথমেই কি নিবে? দুর্বল ক্ষার নিবে এবং দুর্বল ক্ষারটাকে পরিমাণে অবশ্যই বেশি নিতে হবে এবং সবল অম্ল নিবে। এই ক্ষেত্রে আমরা HCl নিয়েছি, তাকে অবশ্যই পরিমাণে কম নিতে হবে। তো দেখা যাবে সবল অম্ল যেহেতু পরিমাণে কম, সে লিমিটিং বিক্রিয়ক হবে এবং সে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে এবং শেষ হওয়ার আগে সে হচ্ছে দুর্বল ক্ষারের লবণ উৎপন্ন করে দেয়া যাবে এবং পানি উৎপন্ন করে দেয়া যাবে। আর অন্যদিকে দুর্বল ক্ষারকে যেহেতু তুমি পরিমাণে কি নিয়েছো? পরিমাণে বেশি নিয়েছো, তাই দেখা যাবে দুর্বল ক্ষার কিছু পরিমাণে দ্রবণে অবশিষ্ট থেকে যাবে এবং দ্রবণে উৎপন্ন দুর্বল ক্ষারের লবণ থাকবে এবং পানি থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে সবল অম্ল যেটা আছে সে বিক্রিয়া করে পুরোপুরি শেষ হয়ে যাবে। বাকি থাকবে কি? দুর্বল ক্ষার বাকি থাকবে, দুর্বল ক্ষারের লবণ বাকি থাকবে এবং পানি বাকি থাকবে। এই যে দুর্বল ক্ষার, দুর্বল ক্ষারের লবণ এবং পানির যে মিশ্রণটা তাকেই বলা হয় ক্ষারীয় বাফার। আশা করি এই পার্টটুকু বুঝতে পেরেছ। তো চলো এখন একটু শর্টকাট মনে রাখি। শর্টকাটটা কেমন দেখো, তুমি যার বাফার বানাবে সে হবে দুর্বল এবং পরিমাণে বেশি। আবারও বলছি, যার বাফার বানাবে সে হচ্ছে দুর্বল হবে এবং পরিমাণে বেশি হবে। দেখো এখানে অম্লীয় বাফার বানিয়েছ, অম্লতা দুর্বল হবে এবং তাকে পরিমাণে বেশি নিতে হবে। আর ধরো ক্ষারীয় বাফার বানাচ্ছ, ক্ষারটা দুর্বল হবে, ক্ষারটাকে পরিমাণে বেশি নিতে হবে। কেমন? তো অম্লীয় বাফার যদি বানাও, অম্লের সাথে অর্থাৎ দুর্বল অম্লের সাথে সবল ক্ষারটা যুক্ত করতে হবে। আর অন্যদিকে ক্ষারীয় বাফার বানালে দুর্বল ক্ষারের সাথে সবল অম্ল যুক্ত করতে হবে। অর্থাৎ উল্টো জিনিস যুক্ত করতে হবে, তাই তো? যেহেতু অম্লীয় বাফার বানাচ্ছ, দুর্বল অম্লটাকে পরিমাণে বেশি নিবে এবং সবল ক্ষারটাকে পরিমাণে কম নিবে। আর যেহেতু ক্ষারীয় বাফার বানাচ্ছ, দুর্বল ক্ষারটাকে পরিমাণে বেশি নিবে এবং সবল অম্লটাকে পরিমাণে কম নিবে। এটা মাথায় রাখতে হবে। তো যদি কখনো প্রশ্নে আস্ক করা হয় অম্লীয় বাফার কিভাবে তৈরি করা হয়, তখন বলবে দুর্বল অম্ল এবং সবল ক্ষারকে মিশ্রিত করে। যেখানে দুর্বল অম্লটাকে পরিমাণে বেশি নিতে হয়, সবল ক্ষারটাকে পরিমাণে কম নিতে হয়। আর অন্যদিকে প্রশ্ন যদি এমন হয় ক্ষারীয় বাফার কিভাবে বানাতে হয়, তখন বলবে যে দুর্বল ক্ষার এবং সবল অম্লকে মিশ্রিত করে। যেখানে দুর্বল ক্ষারটাকে পরিমাণে বেশি নিতে হয়, সবল অম্লটাকে পরিমাণে কম নিতে হয়। দ্যাটস ইট। তো এখন যেটা বললাম সেটা হচ্ছে অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফারের প্রস্তুতি, তাই তো? এখন যদি বলা হয়ে থাকে অম্লীয় বাফার কোনটি, তখন তোমাদের অ্যান্সার হবে দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের যে লবণ আছে তার মিশ্রণটাই হচ্ছে অম্লীয় বাফার। কি বলেছি? অম্লীয় বাফারকে তৈরি কিন্তু আমরা করছি দুর্বল অম্ল এবং সবল ক্ষার মিশিয়ে, রাইট? বাট যদি বলা হয় অম্লীয় বাফার কোনটি, তখন তোমাদের অ্যান্সার হবে দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের লবণের মিশ্রণ।
সিমিলার ওয়েতে যদি ক্ষারীয় বাফার প্রস্তুতি বলা হয় যে প্রস্তুতি কিভাবে করবে, তখন বলবে দুর্বল ক্ষার এবং সবল অম্ল মিশিয়ে। আর যদি কোয়েশ্চেনটা এমন হয় ক্ষারীয় বাফার কোনটি, তখন তোমাদের অ্যান্সার হবে দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের যে লবণ আছে তার মিশ্রণটা হচ্ছে ক্ষারীয় বাফার। দ্যাটস ইট। তো এতক্ষণ যেটি বলেছি সেটা একটু চলো লিখি। দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম অম্লীয় বাফার কোনটি? অম্লীয় বাফার হচ্ছে আমাদের দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের লবণের যে মিশ্রণ আছে সেটা হচ্ছে অম্লীয় বাফার। সেটা কি? সেটা অম্লীয় বাফার। আর অম্লীয় বাফারকে আমরা উৎপত্তি কিভাবে করছি? দুর্বল অম্লের সাথে সবল যে ক্ষার আছে সেটাকে মিশ্রণ করে, তাই তো? তো অম্লীয় বাফারের উৎপত্তি কিভাবে? দুর্বল অম্লের সাথে সবল ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে। দ্যাটস ইট। তো এই তো গেল অম্লীয় বাফারের ব্যাপার-স্যাপার। এবার চলো ক্ষারীয় বাফার সম্পর্কে যা, যা বলেছি তার একটা নোট নিয়ে নিই আমরা। দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের যে লবণ আছে তার মিশ্রণটাকে আমরা বলি ক্ষারীয় বাফার, তাই তো? অর্থাৎ ক্ষারীয় বাফার কোনটি? দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের যে লবণ আছে তার মিশ্রণটাই হচ্ছে ক্ষারীয় বাফার। আর অন্যদিকে ক্ষারীয় বাফারের প্রস্তুতি বা উৎপত্তি যেন কিভাবে হয়েছিল? দুর্বল ক্ষারের সাথে সবল অম্লের বিক্রিয়ায়, তাই তো? অর্থাৎ ক্ষারীয় বাফারের উৎপত্তি কিভাবে হয়? দুর্বল ক্ষারের সাথে সবল অম্লের বিক্রিয়ার মাধ্যমে। দ্যাটস ইট। এগুলো একটু মাথায় রাখতে হবে। তো এরই সাথে, সাথে আমরা বাফার দ্রবণ কি এবং তার যে প্রকারভেদ সেটা আমরা কভার করে ফেলেছি। এখন আমরা যেটা পড়ব অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার যেগুলো আমরা পেলাম তার ক্রিয়া কৌশল নিয়ে হচ্ছে আমরা এখানে পড়ব। তো এখন যেটি পড়তে যাচ্ছি সেটি একটু খেয়াল করো। দেখো আমরা তো জানি বাফার দ্রবণে সামান্য পরিমাণ সবল অম্ল বা ক্ষার যুক্ত করলে দ্রবণের pH এর মানের কোনো পরিবর্তন হয় না। তাই তো? তো এখন যেটি পড়ব সেটি হচ্ছে এই যে বাফার দ্রবণে সামান্য পরিমাণ সবল অম্ল বা ক্ষার যুক্ত করলে দ্রবণের মান যে পরিবর্তন হচ্ছে না সেটা কেন হচ্ছে না? এটাই হচ্ছে আসলে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল নিয়ে পড়ব। তো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল পড়ার আগে এই যে ব্ল্যাংক স্লাইডটি আছে এই স্লাইডে আমরা কিছু কথাবার্তা বলে নিব। দেন হচ্ছে আমরা অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল পড়ব। দেন আমরা ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল পড়ব। তো চলো শুরুতেই হচ্ছে আমরা এই ব্ল্যাংক পেজে কিছু বেসিক কথাবার্তা বলে নিই। দেন আমরা অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল পড়ব। দেন আমরা ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল দেখব। এই ক্ষেত্রে শুরুতেই যেটি মনে রাখবে সেটি হচ্ছে কোনো দ্রবণে অম্ল যোগ করা মানে হচ্ছে দ্রবণে H+ বা প্রোটন যোগ করা। ধরা যাক তোমাকে বলা হয়েছে তুমি একটা কোনো দ্রবণে HCl অম্ল যোগ করেছো। HCl অম্ল বা যেকোনো অম্ল যোগ করেছো। তার মানে হচ্ছে তুমি সেই দ্রবণে কি যোগ করেছো? সেই দ্রবণে তুমি H+ বা প্রোটন যুক্ত করেছো। এই ব্যাপারটা মনে রাখবে সেটা হচ্ছে অম্ল যোগ করা যেই কথা, H+ যোগ করা একই কথা। সেকেন্ড যে জিনিসটি মনে রাখবে কোনো দ্রবণে ক্ষার যোগ করা মানে হচ্ছে সেই দ্রবণে OH যোগ করা। অর্থাৎ তুমি কোনো একটা দ্রবণে ক্ষার বা NaOH বা যেকোনো ক্ষার তুমি যুক্ত করেছো। তার মানে হচ্ছে তুমি সেই দ্রবণে কি যুক্ত করেছো? সেই দ্রবণে তুমি OH- যুক্ত করেছো। অর্থাৎ কোনো দ্রবণে ক্ষার যুক্ত করা যেই কথা সেই দ্রবণে OH- যুক্ত করা একই কথা। অ্যান্ড থার্ডলি যে জিনিসটি মনে রাখবে সেটি হচ্ছে কোনো দ্রবণে পিএইচ মান তখনই পরিবর্তন হবে যখন দ্রবণে মুক্ত অবস্থায় H+ অথবা OH আয়ন নতুন করে যোগ বা বিয়োগ হবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল। ধরো কোনো একটি দ্রবণে তুমি H+ এর পরিমাণ বাড়িয়ে দিয়েছো বা H+ এর পরিমাণ কমিয়ে দিয়েছো। তাহলে pH এর মান চেঞ্জ হয়ে যাবে। সিমিলার ওয়েতে কোনো একটা দ্রবণে তুমি কি করেছো? OH- এর যে পরিমাণটা তাকে তুমি যোগ করেছো বা বিয়োগ করেছো। অর্থাৎ বাড়িয়েছো বা কমিয়েছো। তখনও দেখা যাবে তোমার pH মানের পরিবর্তন হবে। সো এই ব্যাপারটা একটু মনে রাখবে। কোনো একটা দ্রবণে নতুন করে যদি H+ যোগ বা বিয়োগ হয় অথবা OH- যোগ বা বিয়োগ হয়, শুধুমাত্র তখনই হচ্ছে সেই দ্রবণের pH মানের পরিবর্তন হবে। তো এই স্লাইডের সামারি কি? সামারি হচ্ছে অম্ল যোগ করা মানে হচ্ছে H+ বা প্রোটন যোগ করা, আর ক্ষার যোগ করা মানে হচ্ছে OH- যোগ করা। আর অন্যদিকে কোনো দ্রবণের pH মানের পরিবর্তন তখনই হবে, কোনো একটা দ্রবণের pH মানের পরিবর্তন তখনই হবে যখন তুমি সেই দ্রবণে মুক্ত অবস্থায় H+ বা OH- এর যে পরিমাণটা আছে তাকে তুমি পরিবর্তিত করে ফেলেছ। অর্থাৎ নতুন করে H+ যোগ বা বিয়োগ করেছ বা নতুন করে OH- যোগ বা বিয়োগ করেছ এবং সেটাকে অবশ্যই মুক্তাবস্থায়ই হতে হবে। তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছ। এখন আমরা ডিরেক্টলি হচ্ছে অম্লীয় বাফার কিভাবে কাজ করে এবং ক্ষারীয় বাফার কিভাবে কাজ করে অর্থাৎ তাদের যে ক্রিয়া কৌশল সেটা আমরা এখন দেখব। প্রথমেই চলো অম্লীয় বাফার দ্রবণের যে ক্রিয়া কৌশল সেটা দেখে নেই। দেখো অম্লীয় বাফার জন্য কোনটা ছিল? আমরা কিন্তু দেখে এসেছিলাম দুর্বল অম্ল যেমন ইথানোয়িক অ্যাসিড এবং দুর্বল অম্লের লবণ যেমন সোডিয়াম ইথানয়েড তাদের মিশ্রণটাকে বলা হয় অম্লীয় বাফার, তাই তো? অর্থাৎ দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের লবণের মিশ্রণকে বলা হয় অম্লীয় বাফার। তো এই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড নিয়েছি।
তো দেখো এখন কিন্তু এই যে সোডিয়াম ইথানয়েড সে অবিয়োজিত অবস্থায় রয়েছে। সেইম ভাবে ইথানোয়িক অ্যাসিড সেও কিন্তু অবিয়োজিত অবস্থায় রয়েছে। তো তাদের সাথে যখন পানি মিশ্রণ করা হয় বা তারা যখন দ্রবণে থাকে তারা তখন হয়ে যায় আয়নিত। অর্থাৎ সোডিয়াম ইথানয়েড যেটি আছে সে হচ্ছে প্লাসে মাইনাসে সেপারেট হয়ে যায়। তো দেখা যায় সোডিয়াম প্লাস আলাদা হয়ে যায় এখান থেকে জলীয় দ্রবণে এবং CH3CO মাইনাসটা আলাদা হয়ে যায়। তো এটাই হচ্ছে আয়নিত অবস্থা। আর অন্যদিকে দুর্বল অম্ল যেটা আছে তারও তো এখানে দেখো CH3COO মাইনাস হচ্ছে একটা পার্ট আর H হচ্ছে আরেকটা পার্ট। তাই দেখা যায় H প্লাস এবং CH3C ডাবল ও মাইনাস হিসেবে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের যে দুর্বল অম্লটি আছে সেটাও আয়নিত হয়ে যায় এভাবে। আর এই যে পুরো জিনিসটি, এই পুরো জিনিসটিকে যেন আমরা কি বলতাম? তাকেই তো আমরা বলতাম অম্লীয় বাফার, রাইট? তো ধরো এই যে অম্লীয় বাফার দ্রবণটি আছে সে দ্রবণে তুমি অম্ল যুক্ত করেছ। অম্ল যুক্ত করা মানে কি H+ আয়নের সংযোগ, তাই তো? তো H+ আয়ন বা অম্ল যদি তুমি এখানে যুক্ত করো তাহলে তো তোমার দ্রবণের pH মান কমে যাওয়ার কথা, তাই না? বাট এই ক্ষেত্রে দ্রবণের pH মান কিন্তু অম্লীয় বাফার দ্রবণ বা ক্ষারীয় বাফার দ্রবণ যেইটাই হোক না কেন pH মান কিন্তু অপরিবর্তিত থাকবে, রাইট? তো এই যে অপরিবর্তিত থাকাটা সেটা কিভাবে হয় সেটা এখন দেখব। তো দেখো প্রিভিয়াস স্লাইডে কিন্তু আমরা বলে এসেছিলাম H+ যুক্ত করা মানে হচ্ছে সেই দ্রবণের pH মান পরিবর্তিত হওয়া, তাই তো? বাট এইখানে দেখো এই যে H+ তুমি যুক্ত করছো, এই H+ যেটা করে সেটা হচ্ছে সে CH3C ডাবল ও মাইনাস যেটা আছে সেটার সাথে সে যুক্ত হয়ে অবিয়োজিত CH3C ডাবল H তৈরি করে ফেলে। তো একটু খেয়াল করো এই ক্ষেত্রে pH মানের কেন পরিবর্তন হচ্ছে না? কারণ দেখো H+ আয়নটাকে যদি হচ্ছে মুক্তাবস্থায় তুমি দ্রবণে দিতে পারো তাহলেই কিন্তু pH মানের পরিবর্তন হবে। আমি কিন্তু আগের স্লাইডেই পড়ে এসেছি যে H+ অথবা OH- আয়ন যদি আমরা মুক্তাবস্থায় দ্রবণে ঢালি তখনই কিন্তু আমাদের pH মানের পরিবর্তন হবে। বাট এই ক্ষেত্রে দেখো H+ আয়নটাকে তুমি মুক্তাবস্থায় তুমি দ্রবণে ঢেলেছ, বাট সে কিন্তু আর মুক্তাবস্থায় নেই। কারণ সে হচ্ছে সুন্দর মতো CH3C ডাবল ও মাইনাসের সাথে বিক্রিয়া করে সে ইথানোয়িক অ্যাসিড আবার তৈরি করে ফেলেছে। এতে করে যে নতুন যে H+ টা আমরা এখানে যুক্ত করেছিলাম সে কিন্তু এখানে চলে গেছে। সে কিন্তু এখন মুক্ত অবস্থাতে নেই। সে কিন্তু যৌগে ঢুকে গেছে, তাই তো? তো এই জন্যই হচ্ছে H+ এইখানে বাফার দ্রবণে আমি যুক্ত করলেও সে মুক্তাবস্থায় থাকতে পারছে না। যার কারণে pH মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই কারণেই দেখা যায় অম্লীয় বাফার দ্রবণে বা যেকোনো বাফার দ্রবণে সামান্য পরিমাণ সবল অম্ল যুক্ত করলেও সেখানে H+ যেহেতু মুক্তাবস্থায় থাকতে পারছে না, সে কি করছে? সে হচ্ছে ইথানোয়েটের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে ফেলছে। তাই হচ্ছে H+ মুক্তাবস্থায় না থাকাতে সেইখানে pH মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সিমিলার ওয়েতে আমরা যদি হচ্ছে OH- আয়ন সংযোগ করি অর্থাৎ ক্ষারের দ্রবণ হচ্ছে সেখানে যুক্ত করি, তখন দেখা যাবে সে এই যে H+ আছে H+ এর সাথে বিক্রিয়া করে সে H2O তৈরি করে ফেলছে। সো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রেও কিন্তু OH- আমি মুক্ত অবস্থায় দ্রবণে ঢাললেও এই যে OH- যেটা আছে সে কিন্তু H+ এর সাথে বিক্রিয়া করে H2O তৈরি করে ফেলছে। অর্থাৎ OH- এর ঘনমাত্রা কিন্তু এই সামগ্রিক যে দ্রবণটা আছে সেখানে কিন্তু সামগ্রিক দ্রবণে OH- মুক্ত অবস্থায় বা ফ্রিলি থাকতে পারছে না। যার কারণে দেখা যায় OH- ফ্রিলি বা মুক্ত অবস্থায় না থাকাতে সেখানে হচ্ছে দ্রবণের pH মানের কোনো পরিবর্তন আসবে না। এই জন্যই অম্লীয় বাফার দ্রবণে সামান্য পরিমাণ সবল অম্ল বা ক্ষারক যুক্ত করলে সেখানে দ্রবণের pH মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দেখো H+ আয়ন সংযোগ করলে সে ইথানয়েটের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে ফেলছে। আর অন্যদিকে OH- আয়ন সংযোগ করলে সে H+ এর সাথে বিক্রিয়া করে H2O তৈরি করে ফেলছে। সো এতে করে দেখা যাচ্ছে দ্রবণে না H+ আয়নের পরিমাণ বাড়ছে, না দ্রবণে OH- আয়নের পরিমাণ বাড়ছে। যাতে করে সেখানে হচ্ছে দ্রবণের pH মানের কোনো পরিবর্তন আসে না। তো এই তো গেল অম্লীয় বাফারের ক্রিয়াকৌশল। এবার চলো ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল সম্পর্কে আমরা জেনে নিই। দেখো ক্ষারীয় বাফার জন্য কে ছিল? দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের লবণ এবং আমরা এক্সাম্পল হিসেবে দুর্বল ক্ষার হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়েছিলাম এবং দুর্বল ক্ষারের লবণ হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছিলাম। তো তারা যখন দ্রবণে থাকে তখন দেখা যায় অ্যামোনিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে NH4+ এবং Cl- এ রূপান্তর হয়ে যায়। আর অন্যদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও হচ্ছে অ্যামোনিয়াম প্লাস এবং হাইড্রোক্সাইড হিসেবে রূপান্তরিত হয়ে যায়। আর এইটাকে যেন আমরা কি বলতাম এই দ্রবণকে? ক্ষারীয় বাফার দ্রবণ, তাই তো? অর্থাৎ এখানে আমার কি আছে? ক্ষারীয় বাফার দ্রবণ আছে। তো এবার আসি ধরো তুমি এই বাফার দ্রবণে OH- আয়ন সংযোগ করেছো বা ক্ষারের দ্রবণ সংযুক্ত করেছো। তো এখানে দেখো OH- যদি এই দ্রবণে যুক্ত করো তাহলে তোমার pH মানের পরিবর্তন হওয়ার কথা। কেন? কারণ তুমি মুক্ত অবস্থায় OH- সংযোগ করছো। বাট ব্যাপারটি হচ্ছে OH- আসলে মুক্ত অবস্থায় এই দ্রবণে থাকবে না। কেন থাকবে না? কারণ দেখো OH- এই যে অ্যামোনিয়াম 4+ আছে তার সাথে সংযুক্ত হয়ে আবার অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে। এতে করে OH- কিন্তু ফ্রিলি বা মুক্তাবস্থায় দ্রবণে থাকছে না। সে কিন্তু যৌগে ঢুকে গেছে। তো এতে করে দ্রবণের যে pH মানের কোনরূপ পরিবর্তন হয় না।
তো এই জন্যই ক্ষারীয় বাফার দ্রবণে সামান্য পরিমাণ সবল ক্ষারক যুক্ত করলে সেখানে pH এর মানের কোনো পরিবর্তন হবে না। সেইম ওয়েতে তুমি যদি বাফার দ্রবণে H+ আয়ন সংযোগ করো অর্থাৎ অম্ল সংযোগ করো তখন কিন্তু তোমার pH মানের পরিবর্তন হওয়ার কথা। বাট পরিবর্তন কেন হবে না? কারণ খেয়াল করো যে এই যে H+ আছে সে হচ্ছে OH- এর সাথে যুক্ত হয়ে H2O অর্থাৎ পানি উৎপন্ন করে ফেলে। এতে করে দেখো দ্রবণে কিন্তু কোথাও তোমার H+ আয়নের ঘনমাত্রা বা পরিমাণটা বাড়লো না। কারণ H+ ফ্রিলি থাকছে না। H+ কি করছে? OH- এর সাথে বিক্রিয়া করে H2O তৈরি করে ফেলছে। এতে করে দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা বা পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পায় না। এতে করে দেখা যায় দ্রবণের pH মানেরও কোনো পরিবর্তন আসে না। তো এইজন্যই হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণে তুমি যদি সামান্য পরিমাণ সবল অম্ল অর্থাৎ H+ অথবা সামান্য পরিমাণ সবল ক্ষার অর্থাৎ OH আয়ন সংযোগ করো, সেখানে pH মানের কোনো পরিবর্তন আসে না। তো এটাই ছিল মূলত হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আশা করি বুঝতে পেরেছ। এখন বেসিক্যালি আমরা বাফার দ্রবণ সংক্রান্ত সিকিউ উপযোগী যে ম্যাথ আছে সেগুলো করব। তো তার জন্য প্রথমে আমাদের কিছু সূত্র প্রয়োজন, যেই সূত্রগুলো আমরা বেসিক্যালি এই স্লাইডে দেখে নিব। তো চলো বাফার দ্রবণের ম্যাথগুলো করতে আমাদের কি সূত্রাবলী প্রয়োজন সেগুলো আমরা এই স্লাইডে দেখে নিই। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যে সমীকরণটি মনে রাখতে হয় সেটি হচ্ছে হ্যান্ডারসন-হ্যাসেলবাখ সমীকরণ। হ্যান্ডারসন-হ্যাসেলবাখ সমীকরণ দিয়ে মূলত আমরা অম্লীয় যে বাফার দ্রবণ আছে তার pH এর মান নির্ণয় করতে পারি। আর অন্যদিকে ক্ষারীয় যে বাফার দ্রবণ আছে তার pOH এর মান নির্ণয় করতে পারি। তো এখন চলো অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণের জন্য হ্যান্ডারসন-হ্যাসেলবাখ সমীকরণটি কেমন সেটা একটু দেখে নেই। দেখো, অম্লীয় বাফার দ্রবণের জন্য pH এর মান নির্ণয় করার জন্য হ্যান্ডারসন-হ্যাসেলবাখ সমীকরণটা হচ্ছে এরকম। আর অন্যদিকে ক্ষারীয় বাফার দ্রবণের জন্য pOH এর মান নির্ণয় করার জন্য হ্যান্ডারসন-হ্যাসেলবাখ সমীকরণটা হচ্ছে এরকম। এখন কথা হচ্ছে এখানে কার কি পরিচয়। তো একটু খেয়াল করো এইখানে। দেখতে পাচ্ছ অম্লীয় বাফার দ্রবণের কি বের করছি? pH বের করছি, রাইট? তো pH ইকুয়ালস টু কি? pKa প্লাস লগ লবণ বাই অম্লের ঘনমাত্রা। তো এখানে বেসিক্যালি pH সম্পর্কে আমরা সবাই জানি, রাইট? বাট এখন কোয়েশ্চেনটা হচ্ছে এই যে pKa এটা আসলে কি? এটা আসলে এখানে pKa হচ্ছে আসলে মাইনাস লগ K অফ A। এখানে K অফ A কি? K অফ A হচ্ছে অম্লের বিয়োজন ধ্রুবক। K অফ A কি? K অফ A হচ্ছে অম্লের বিয়োজন ধ্রুবক। যার একটা ধ্রুবমান থাকে যেটা আসলে আমাদের কোয়েশ্চেনে দেয়া থাকবে। তো দেখো যেহেতু হচ্ছে K অফ A হচ্ছে অম্লের বিয়োজন ধ্রুবক অর্থাৎ একটা ধ্রুবমান, এই মানটা যদি কোয়েশ্চেনে দেয়া থাকে তাহলে কিন্তু আমরা মাইনাস লগ K অফ A সূত্রটি ব্যবহার করে pKa এর মানটা আমরা বের করতে পারবো। তো এটাই আসলে হচ্ছে pKa এর তাৎপর্য বা কিভাবে আমরা pKa এর মান বের করব সেটা। আর অন্যদিকে এইখানে যে দেখতে পাচ্ছ, এইখানে কি দেখতে পাচ্ছ? লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অম্লের ঘনমাত্রা, রাইট? তো এইখানে দেখো লবণের চারপাশে যে স্কোয়ার ব্র্যাকেটটা দেয়া আছে ওই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে লবণের ঘনমাত্রা, আর অম্লের চারপাশে যে স্কোয়ার ব্র্যাকেট দেয়া আছে এটা দিয়ে বোঝানো হচ্ছে অম্লের ঘনমাত্রা। কেমিস্ট্রিতে যখনই দেখবে যে স্কোয়ার ব্র্যাকেট দেয়া আছে তার মানে সেটা ঘনমাত্রা বোঝায়। ধরো এখানে A এর চারপাশে স্কোয়ার ব্র্যাকেট দেয়া আছে তার মানে হচ্ছে A এর ঘনমাত্রা। আর যেহেতু এখানে লবণের চারপাশে স্কোয়ার ব্র্যাকেট দেয়া আছে এবং অম্লের চারপাশে স্কোয়ার ব্র্যাকেট দেয়া আছে তার মানে এগুলো হচ্ছে যথাক্রমে লবণ এবং অম্লের ঘনমাত্রা। তার মানে কোনো একটা অম্লীয় বাফার দ্রবণের যদি আমরা pH এর মান বের করতে চাই তাহলে আমাকে এই যে pKa ভ্যালু যেটা আছে সেটা জানতে হবে। আর সেটা জানার জন্য আমাদের কি করতে হয়? অম্লের বিয়োজন ধ্রুবক জানা প্রয়োজন। অম্লের বিয়োজন ধ্রুবক জানলে আমরা কি করতে পারবো? মাইনাস লগ K অফ A সূত্র দিয়ে আমরা pKa ভ্যালুটি বের করে ফেলতে পারবো। তার সাথে এই যে দুর্বল অম্লের যে লবণ এবং দুর্বল অম্ল যেটা আছে তাদের ঘনমাত্রা আমাদের প্রয়োজন, রাইট? আর আমরা তো জানি অম্লীয় বাফার দ্রবণে কি থাকে? অম্লীয় বাফার দ্রবণে যে লবণটা থাকে সেটা হচ্ছে দুর্বল অম্লের হয় এবং অম্ল যেটা থাকে সেটা হচ্ছে নিজে দুর্বল অম্ল থাকে, রাইট? সো এগুলো তো আমরা বের করতে পারবো। তো মূলত অম্লীয় বাফার দ্রবণের pH আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। সো আশা করি অম্লীয় বাফার দ্রবণের যে সূত্রটি আছে সেটা তোমরা বুঝতে পেরেছ। আর বাকিগুলো যখন ম্যাথ করব আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার চলো ক্ষারীয় বাফার দ্রবণ যেটা আছে তার হিসাব নিকাশটা একটু আমরা দেখি। দেখো অম্লীয় বাফার দ্রবণে যেরকম আমরা ডিরেক্টলি pH এর মান বের করতে পেরেছি, তাই তো? বাট ক্ষারীয় বাফার দ্রবণে pH এর মান ডিরেক্টলি বের করা যায় না। ক্ষারীয় বাফার দ্রবণে বের করা যায় যেটা সেটা হচ্ছে pOH এর মান। pOH এর মান জানা থাকলে একটা সূত্র ব্যবহার করে pH এর মানও বের করা যায়। এটা একটু আমরা পরেই দেখব। বাট আপাতত মনে রাখো ক্ষারীয় বাফার দ্রবণের আমরা কি বের করব? pOH এর মান বের করব। বের করে দেন সূত্র ইউজ করে pH এর মান বের করব। তো এইখানে দেখতে পাচ্ছ কি আছে? পিকেবি, রাইট?
আর পি কে বি এর সূত্রটা কি? মাইনাস লগ কে অফ বি। এখানে কে অফ বি কি? কে অফ বি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। এই যে দেখতে পাচ্ছ একটু আগে আমরা দেখেছি কে অফ এ কি? অম্লের বিয়োজন ধ্রুবক। সিমিলার ওয়েতে কে অফ বি কি? ক্ষারের বিয়োজন ধ্রুবক। এখন ক্ষারের যে বিয়োজন ধ্রুবক এটার মান আসলে প্রশ্নে দেয়া থাকে। অর্থাৎ কে অফ বি এর মান প্রশ্নে দেয়া থাকবে। কে অফ বি এর মান যদি প্রশ্নে দেয়া থাকে তাহলে আমি এই সূত্রটি ব্যবহার করে পি কে ভি এর ভ্যালু বের করে ফেলতে পারবো, রাইট? অর্থাৎ আমরা তখন এই মানটা এই সূত্রতে বসিয়ে দিতে পারবো। দেন দেখো সূত্রে আবার কি আছে? প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অম্লের ঘনমাত্রা, তাই তো? আর এইটা যেহেতু ক্ষারীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণের লবণ কোনটা হয়? লবণ হয় হচ্ছে দুর্বল ক্ষারের লবণ। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বসাতে হবে দুর্বল ক্ষারের লবণের ঘনমাত্রা। আর নিচে কি বসাতে হবে? নিচে এটা একটু ভুল আছে। এটা কি হবে? এটা হবে ক্ষার। এটা কি হবে? এটা ক্ষার হবে। নিচে আমাদের বসাতে হবে দুর্বল ক্ষারের ঘনমাত্রা। কেমন? এখানে অম্ল কথাটা রিপ্লেস করে কি বসাবে? ক্ষার বসাবে। নিচে আমাদের কি বসাতে হবে? দুর্বল ক্ষারের ঘনমাত্রা। কেন? কারণ আমরা জানি ক্ষারীয় যে বাফার দ্রবণ আছে সেটা দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের লবণ দ্বারা নির্মিত, তাই তো? তো উপরে কি বসাবে? দুর্বল ক্ষারের লবণের ঘনমাত্রা আর নিচে বসাবে যেটা সেটা হচ্ছে ক্ষারের ঘনমাত্রা। এখানে কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু অম্ল হবে না। এটা কি হবে? এটা ক্ষার হবে। সো এটা একটু মাথায় রাখবে। তো অ্যাজ এ সামারি আমরা কি দেখতে পাচ্ছি যে হ্যান্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ ব্যবহার করে আমরা অম্লীয় বাফার দ্রবণের পিএইচ এর মান বের করতে পারি এবং ক্ষারীয় বাফার দ্রবণের পিওএইচ এর মান বের করতে পারি, রাইট? তো এখন একটু খেয়াল করো, অম্লীয় বাফার দ্রবণের তো ডিরেক্টলি হ্যান্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ ব্যবহার করে পিএইচ এর মান বের করতে পারছো। বাট ক্ষারীয় যে বাফার দ্রবণ আছে তার তো পিওএইচ এর মান বের করছো, তাই তো? তো পিএইচ এর মান কিভাবে বের করবে? তো পিএইচ এর মান ব্যবহার করার জন্য এই সূত্রটি ব্যবহার করা হয়ে থাকে। পিএইচ ইকুয়ালস টু 14 মাইনাস পিওএইচ। ধরো তুমি ক্ষারের বাফার দ্রবণের সূত্র ব্যবহার করে পিওএইচ এর মান পেয়েছো 1। অর্থাৎ এই সূত্রে পিওএইচ এর জায়গায় 1 বসিয়ে দিবে। আর 14 থেকে যদি মাইনাস করো 1 কে তাহলে 13 থাকবে। আর এই 13ই কি হবে? পিএইচ এর মান। অর্থাৎ এই সূত্র দিয়ে তুমি পিওএইচ জানা থাকলে পিএইচ এর মানটা বের করতে পারছো। তো আশা করি এই ৩ টা সূত্র তোমরা বুঝতে পেরেছ। এগুলো মূলত আমাদের বাফার দ্রবণের ম্যাথ করতে প্রয়োজন হয়ে থাকে। তাই এগুলো একটু মাথায় রাখতে হবে। এবার চলো আরেকটা সূত্র দেখি। সূত্রটি হচ্ছে n equals to SV। এই যে n equals to SV সূত্রটি এটির সাথে কিন্তু তোমরা খুব বেশি পরিচিত। তাও যারা পরিচিত না তাদের জন্য একটু রিপিট করা। এখানে কার কি পরিচয়? এখানে n হচ্ছে মোল সংখ্যা, S হচ্ছে মোলারিটি এককে দ্রবণের ঘনমাত্রা আর অন্যদিকে V হচ্ছে লিটার এককে দ্রবণের আয়তন। এই কথাগুলো একটু মনে রাখবে। সূত্র কি? সূত্র হচ্ছে n equals to SV, n কি? মূল সংখ্যা, S কি? মোলারিটি এককে দ্রবণের ঘনমাত্রা আর V হচ্ছে লিটার এককে দ্রবণের আয়তন। চলো একটা প্রশ্নের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেই। এখানে প্রশ্নে বলা আছে 0.1 মোলার 500 ml সমান কত মোল? অর্থাৎ আমাদেরকে মোল সংখ্যা জানতে চেয়েছে বা n এর মান জানতে চেয়েছে, রাইট? এখানে খেয়াল করো, এখানে 0.1 মোলার, 0.1 মোলার কি? মোলারিটি এককে দ্রবণের ঘনমাত্রা, অর্থাৎ এখানে S এর মান দেয়া আছে। আর অন্যদিকে 500 ml বলা আছে না? 500 ml মানে কি? আমাদের দ্রবণের আয়তন V দেয়া আছে, রাইট? তো চলো মানগুলো সূত্রে বসিয়ে দিই। বসিয়ে দিলেই কিন্তু আমরা মোল সংখ্যা বা n এর মান পেয়ে যাব, রাইট? তো এখানে দেখো S এর জায়গায় কত বসিয়েছি? 0.1। এই যে 0.1 মোলার এটা বসিয়েছি। আর অন্যদিকে একটু খেয়াল করো V এর জায়গায় কত বসিয়েছি? ছিল আমাদের 500, বাট আমরা বসিয়েছি হচ্ছে 500 ডিভাইডেড বাই 1000। 1000 দিয়ে কেন ভাগ করেছি? কারণ দেখো V যখন আমরা লিখেছি এখানে খেয়াল করো, V কিন্তু আমরা লিটার এককে নিই, তাই তো? তো এই সূত্রতে V কি? V কিন্তু লিটার এককে বা দ্রবণের আয়তনটা লিটার এককে। তো লিটার এককে রাখার জন্য আমরা মিলিলিটার এককে আয়তন যেটা আছে তাকে আমরা 1000 দিয়ে ভাগ করেছি। তো এই যে এই ক্যালকুলেশনটা করলে দেখা যাবে n এর যে ভ্যালু এসেছে সেটি হচ্ছে 0.05 মোল। সো এভাবে বেসিক্যালি এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। তো আশা করি সূত্রগুলো ভালো করে বুঝতে পেরেছ। সো এই সূত্রগুলোকে যদি আমরা একটু একসাথে এই স্লাইডে রাখি, সূত্রগুলোর একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। কারণ এই সূত্রগুলো ব্যবহার করেই আমরা হচ্ছে পরবর্তী স্লাইড যেটি আছে সেখানে ম্যাথ করব। তো চলো আমরা এখন আমাদের প্রবলেম বা যে সমস্যা আছে যেগুলো হচ্ছে বাফার দ্রবণ সম্পর্কে আসে সেগুলো একটু আমরা এখন সলভ করা শুরু করি। এখন এই স্লাইডটিতে আমরা যে গাণিতিক সমস্যাটা দেখব এটা হচ্ছে বাফার দ্রবণ রিলেটেড সবচাইতে ফেমাস একটা এক্সাম্পল। এই টাইপের কোয়েশ্চেনই হচ্ছে তোমাদের এইচএসসিতে সবচাইতে বেশি প্লেস করা হয় বা করা হয়ে থাকে। তো চলো প্রবলেমগুলো দেখা যাক। এখানে আসলে দুটি পাত্র দেয়া আছে। একটা হচ্ছে পাত্র এ আরেকটা হচ্ছে পাত্র বি। পাত্র এ তে মূলত 0.1 মোলার 10 ml ইথানোয়িক অ্যাসিড আছে। আর অন্যদিকে পাত্র বি যেটা আছে সেখানে মূলত 0.1 মোলার 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে।
অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ পাত্র এ যেটা আছে, পাত্র এতে কি রয়েছে? পাত্র এতে ইথানোয়িক অ্যাসিড রয়েছে, যেটা আসলে হচ্ছে একটা দুর্বল অম্ল। তাই তো? তাই তো আমরা দেখে এসেছি। এবং পাত্র একে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা দেয়া আছে। অর্থাৎ S এর মান দেয়া আছে যেটা হচ্ছে 0.1 মোলার এবং এখানে V এর মানও মিলিলিটার এককে দেয়া আছে। অর্থাৎ আয়তন হচ্ছে 10 ml। অর্থাৎ আমরা এইখানে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রাও জানি, আয়তনও জানি। আর অন্যদিকে পাত্র B তেও দেখো, পাত্র B তে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে যেটা হচ্ছে একটা সবল ক্ষার এবং তার যে ঘনমাত্রা অর্থাৎ S এর মান কত? 0.1 মোলার এবং তার যে হচ্ছে আয়তন সেটা মিলিলিটার এককে দেয়া আছে যেটা হচ্ছে 4 ml, রাইট? তো আশা করি উদ্দীপকটি তোমরা বুঝতে পেরেছ। তো এই উদ্দীপকে মূলত প্রশ্ন যেটা করা হয়েছে সেটি হচ্ছে পাত্র দুটিকে মিশ্রিত করা হলে মিশ্রণের pH কত? এটা কিন্তু খুবই ফেমাস একটা এক্সাম্পল। দেখা যায় ২ টা পাত্র দেয়া থাকে। বলা হয়ে থাকে পাত্র দুটিকে মিশ্রিত করা হলে মিশ্রণের pH কত? এবং দেখা যায় সেখানে অম্ল বা ক্ষারের বিয়োজন ধ্রুবকের মান দেয়া থাকে। তো এই ক্ষেত্রে দেখো কি দেয়া আছে? K of A অর্থাৎ অম্লের বিয়োজন ধ্রুবকের মান দেয়া রয়েছে। তাই তো? তো এখানে প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? এ পাত্র এবং বি পাত্র মিশ্রিত করা হলে মিশ্রণের pH কত? সো চলো এই টাইপের প্রবলেমগুলো কিভাবে সমাধান করবে সেটা একটু আমরা দেখে আসি। তো চলো সমাধানে আমরা শিফট করি। তো এই টাইপের প্রবলেম সলভ করার সময় সবার আগে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ২ টা পাত্রতে থাকা দ্রবণের মোল সংখ্যা হিসাব করতে হয়। কি বলছি? এ পাত্রের মোল সংখ্যা বের করবে এবং বি পাত্র যেটা আরেকটা আছে সেই পাত্রের মোল সংখ্যা বের করবে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ২ টি পাত্রে থাকা দ্রবণের মোল সংখ্যা বের করে নেওয়া। কেমন? মোল সংখ্যা কিন্তু আমরা একটু আগেই বের করেছি। কিভাবে বের করেছি? N = SB সূত্র দিয়ে। তো প্রথম চলো পাত্র এ যেটা আছে তার মোল সংখ্যাটা বের করি। দেখো পাত্র এর জন্য আমরা মোল সংখ্যাকে N of A ধরে নিলাম আর পাত্র এতে থাকা দ্রবণের ঘনমাত্রাকে S of A ধরলাম এবং পাত্র এতে থাকা দ্রবণের আয়তনকে V of A ধরে নিলাম। তো একটু খেয়াল করো N of A যখন আমরা বের করব অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের দ্রবণে মোল সংখ্যা কত? তো এটার জন্য খেয়াল করো আয়তন কত বসাবো? দেখো আয়তন হচ্ছে 10 ml আর সূত্রে তো আমরা 10 ml বসাবো না। সূত্রে আমাদের কি করতে হবে? 10 কে 1000 দিয়ে ভাগ করে লিটার এককে হচ্ছে আয়তনকে বসাতে হবে। তাই তো? আর অন্যদিকে দেখো S of A এর মান কত? S of A এর মান বা ঘনমাত্রার মান হচ্ছে 0.1 মোলার। তাই তো? সো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলেই কিন্তু আমরা যে মোল সংখ্যা সেটা বের করে ফেলতে পারবো। সো এই ক্ষেত্রে এই যে ইথানোয়িক অ্যাসিডের দ্রবণ সেখানে ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা কত? মোল সংখ্যা আমাদের এসেছে 0.001 মোল। তো আমাদের কি হয়েছে? আমাদের এ পাত্রের দ্রবণের মোল সংখ্যা বের করা শেষ। তাই তো? এবার চলো অপর যে পাত্র আছে অর্থাৎ বি পাত্রের দ্রবণের মোল সংখ্যাটা আমরা বের করি। তো এটার জন্য আমরা কি সূত্র ইউজ করব? আবার N = SB সূত্র ইউজ করব। তাই তো? যেহেতু পাত্র বি নিয়েছি এটা বি হবে। যেহেতু পাত্র বি নিয়েছি তো এখন আমাদের কি করতে হবে? বি পাত্রের ঘনমাত্রা এবং বি পাত্রের আয়তন বসাতে হবে। তাই তো? সো বি পাত্রের ঘনমাত্রা কত? 0.1 মোলার এবং আয়তন কত? 4 ml আমরা তো জানি যে ml থেকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? ১০০০ দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করতে হবে। কনভার্ট করে দেন আমাদের আয়তন যেটা আছে V এর মানটা বসাতে হবে। তাই তো? সো এটা যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি আসবে 0.0004 মোল। তো এরই সাথে আমাদের পাত্র A এবং পাত্র B যেটা আছে তাদের মোল সংখ্যা আমাদের বের করা শেষ। তো দুটি পাত্রের মোল সংখ্যা বের করার পর দেন যে কাজটি করতে হয় সেটি হচ্ছে এই পাত্র দুটিকে দেখো তো কোয়েশ্চেনে কি লিখা আছে? পাত্র দুটিকে মিশ্রিত করতে হবে, তাই না? পাত্র দুটিকে মিশ্রিত করতে হবে। তো এখানে একটু খেয়াল করো, এখানে যে আমরা মোল সংখ্যাটা বের করলাম, এখানে কিন্তু আমরা মোল সংখ্যা বের করেছি মিশ্রণের পূর্বে। কেন মিশ্রণের পূর্বে? দেখো এখানে পাত্র A যখন মিশ্রিত হয়নি পাত্র B এর সাথে, তখন কিন্তু আমরা মোল সংখ্যা বের করেছি, তাই তো? এই যে N of A এর মান। আর অন্যদিকে এখানে পাত্র B তে মিশ্রণের পূর্বে কিন্তু আমরা হচ্ছে তার মূল সংখ্যাটা এটা পেয়েছি N of B এর মান, তাই তো? তো বলতে পারছি পাত্র A এবং পাত্র B তে আমরা যে মূল সংখ্যাটা বের করেছি সেটা কিন্তু মিশ্রণের পূর্বে, রাইট? বাট এখানে প্রশ্নে কি বলা আছে? পাত্র দুটিকে মিশ্রিত করতে হবে। দেন হচ্ছে তার pH এর মান নির্ণয় করতে হবে, তাই তো? তো এখন আমরা দেখব এই যে A পাত্রের দ্রবণ এবং B পাত্রের যে দ্রবণ আছে তাদেরকে মিশ্রিত করলে কি বিক্রিয়া হবে? সেইটা হচ্ছে এখন আমরা লিখব। দেখো পাত্র A তে কি আছে? ইথানোয়িক অ্যাসিড, তাই তো? তো ইথানোয়িক অ্যাসিডটা আমরা লিখছি। ইথানোয়িক অ্যাসিডটা আমরা লিখলাম। আর পাত্র B তে কি আছে? দেখো NaOH পাত্র B তে কি আছে? NaOH সেটাও আমরা এখন লিখলাম। তো তাদের একসাথে পাত্র A আর পাত্র B এর যে দ্রবণটা আছে তাদেরকে যদি আমরা একসাথে মিশাই তাহলে যেন কি বিক্রিয়া হতো? তাহলে আমরা সেখানে দেখে এসেছিলাম সোডিয়াম ইথানয়েট এবং
পানি উৎপন্ন হতো। এটা কিন্তু আমরা একটু আগেই এই বিক্রিয়াটা কমপ্লিট করে এসেছিলাম। এখানে কিভাবে বিক্রিয়াটা হয়েছিল? সিম্পলি এখানে যে অ্যাসিড যেটা আছে তার H এবং ক্ষার যেটা আছে তার যে OH পার্টটুকু আছে সেটা যুক্ত হয়ে কি তৈরি করছিল? পানি তৈরি করছিল। আর অন্যদিকে এই যে নেগেটিভ পার্ট অর্থাৎ CH3COO কার সাথে যেন যুক্ত হচ্ছিল? সোডিয়ামের সাথে। তো এতে করে সোডিয়াম ইথানয়েট বা হচ্ছে CH3COO Na তৈরি হচ্ছিল। রাইট? তো আশা করি এই বিক্রিয়াটা তোমরা কমপ্লিট করে লিখতে পারবে। তো এই বিক্রিয়াটা লিখার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ইথানয়েট এবং পানি যে পার্টটুকু আছে তাদের মোল সংখ্যা মিশ্রণের পূর্বে এবং মিশ্রণের পরে বের করতে হবে। কি বলেছি? এই যে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে, সেই রাসায়নিক বিক্রিয়াতে প্রত্যেকটা উপাদান অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ যারা আছে, প্রত্যেকটা উপাদানের মিশ্রণের পূর্বে এবং মিশ্রণের পরে মোল সংখ্যা বের করতে হবে। তো একটু খেয়াল করলে দেখবে মিশ্রণের পূর্বে কিন্তু মোল সংখ্যা আমরা জানি। কিরকম জানি? দেখো, মিশ্রণের পূর্বে যদি আমরা মোল সংখ্যা বের করতে চাই, একটু খেয়াল করো। ইথানোয়িক অ্যাসিডের মিশ্রণের পূর্বে মোল সংখ্যা যেন কত? দেখো N of A 0.001 মোল। তাই তো? কারণ ইথানোয়িক অ্যাসিড কোত্থেকে এসেছিল? পাত্র A থেকে। আর পাত্র A এর মোল সংখ্যা কত? 0.001 মোল। তাই তো? তো এইজন্য হচ্ছে আমরা ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা কত বসাবো? মিশ্রণের পূর্বে সেটা হচ্ছে 0.001 মোল। আর অন্যদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটি আছে, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কোন পাত্র থেকে এসেছে? পাত্র B থেকে এসেছে, তাই তো? আর পাত্র B এর মোল সংখ্যা কত? 0.0004 মোল, রাইট? তো এই ক্ষেত্রে NaOH এর মিশ্রণের পূর্বে মোল সংখ্যা কত? 0.0004 মোল, তাই তো? আর অন্যদিকে দেখো সোডিয়াম ইথানয়েট এবং পানি যে পার্টটুকু আছে তাদের যে মোল সংখ্যা সেটা মিশ্রণের পূর্বে কিন্তু 0 মোল করে হবে। মিশ্রণের পূর্বে কত হবে? 0 মোল করে হবে। এই ব্যাপারটা একটু খেয়াল করো। মিশ্রণের পূর্বে কেন সোডিয়াম ইথানয়েট এবং পানির যে হচ্ছে মোল সংখ্যা সেটা 0 কেন? একটু খেয়াল করো। যখন তুমি মিশ্রণ করোইনি অর্থাৎ পাত্র A এবং পাত্র B তে থাকা দ্রবণ দুটিকে তুমি মিশ্রিত করোনি, তখন কিন্তু কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া শুরু হবে না। আর রাসায়নিক বিক্রিয়া শুরু না হলে সেখানে উৎপাদ হিসেবে সোডিয়াম ইথানয়েট এবং পানি কোত্থেকে উৎপন্ন হবে? কারণ তখনও তো তুমি হচ্ছে দ্রবণ দুটিকে মিশ্রিতই করোনি। মিশ্রিত না করলে উৎপাদ কিন্তু হবে না, তাই না? কারণ বিক্রিয়াই হচ্ছে না। তাই মিশ্রণের পূর্বে সবসময় উৎপাদগুলোর যে মোল সংখ্যা সেটা কত হয়ে থাকে? উৎপাদের মোল সংখ্যা 0 হয়ে থাকে। তো এই তো গেল মিশ্রণের পূর্বে মোল সংখ্যার হিসাব-নিকাশ। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে মিশ্রণের পরে মোল সংখ্যার হিসাব-নিকাশ। এখন আমরা কি বের করব? মিশ্রণের পরে মোল সংখ্যার হিসাব-নিকাশ। তো এই ক্ষেত্রে যেটি করবে সেটি হচ্ছে দেখবে যে মিশ্রণের পূর্বে কোথায় মোল সংখ্যা কম, অর্থাৎ কোন বিক্রিয়কে মিশ্রণের পূর্বে মোল সংখ্যা কম, অর্থাৎ কে লিমিটিং বিক্রিয়ক। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়ক থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটি আছে তার কিন্তু হচ্ছে মোল সংখ্যা কম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে পরিমাণ কম। সোডিয়াম হাইড্রোক্সাইডের যেহেতু এখানে পরিমাণ কম, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড হবে এখানে লিমিটিং বিক্রিয়ক। আমি কথাটি আবার বলছি, মিশ্রণের পরে মোল সংখ্যা বের করতে গেলে যেটা করবে সেটা হচ্ছে দেখবে কোন বিক্রিয়কের মোল সংখ্যা কম। যে বিক্রিয়কের মোল সংখ্যা কম সে বিক্রিয়ক হবে লিমিটিং বিক্রিয়ক এবং সেই বিক্রিয়ক যে পরিমাণ আছে সেই পরিমাণই হচ্ছে উৎপাদ তৈরি হবে এবং সেই পরিমাণই হচ্ছে অপর বিক্রিয়ক বিক্রিয়া করবে। কি বোঝাতে চাচ্ছি ব্যাপারটা একটু খেয়াল করো। এখানে দেখো ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা কত? 0.001 মোল। আর অন্যদিকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত? 0.0004 মোল। তাই তো? অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণে কম রয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু পরিমাণে কম সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো দেখা যাবে মিশ্রণের পরে এই যে লিমিটিং বিক্রিয়ক আছে সে কিন্তু বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। তাই তার ঘনমাত্রা হবে তার মোল সংখ্যা হবে 0। কি বলেছি? লিমিটিং বিক্রিয়ক যে পরিমাণে কম ছিল সে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। শেষ হয়ে তার মোল সংখ্যা হবে 0। আর লিমিটিং বিক্রিয়ক যে পরিমাণে ছিল সেই পরিমাণই হচ্ছে ততটুকুই হচ্ছে তত মোলই হচ্ছে মিশ্রণের পরে উৎপাদ তৈরি হবে। অর্থাৎ এখানে লিমিটিং বিক্রিয়ক যেহেতু NaOH তার পরিমাণ কত? 0.0004 মোল। তার মানে উৎপাদ যেগুলো আছে অর্থাৎ সোডিয়াম ইথানয়েট এবং পানি যেগুলো আছে সেগুলো উৎপন্ন হবে 0.0004 মোল করে। তো এখানে দেখো সবারই কিন্তু মোটামুটি মিশ্রণের পরে মোল সংখ্যা বের করা শেষ। শুধু বাকি কে আছে? ইথানোয়িক অ্যাসিড, তাই তো? এখন আমরা ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা বের করব। তো দেখো ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা কিভাবে বের করবে? খুবই সিম্পল। দেখো লিমিটিং বিক্রিয়ক এখানে কে? লিমিটিং বিক্রিয়ক এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? লিমিটিং বিক্রিয়ক এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যতটুকু ছিল ইথানোয়িক অ্যাসিড ততটুকুই বিক্রিয়া করবে। আর বাকিটুকু অবশিষ্ট থাকবে। তো ব্যাপারটা হচ্ছে সিম্পলি এত, দেখো ইথানোয়িক অ্যাসিড কত আছে এখানে? 0 পয়েন্ট, ইথানোয়িক অ্যাসিড আছে
1 মোল, তাই তো? তো লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে? 0.0004 মোল, তাই তো? তো দেখো ইথানোয়িক অ্যাসিডের আয় কতটুকু ছিল? 0.001 মোল, এটা এখানে লিখেছি। লিমিটিং বিক্রিয়ক কতটুকু আছে? 0.0004 মোল, এটাও এখানে লিখেছি। তো দেখো আমি তোমাকে যদি বলি ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট কতটুকু থাকবে? তো তোমার আনসার কি হবে? অবশ্যই 0.001 মোল থেকে 0.0004 মোলটা বাদ দিলে, তাই তো? তো এটা যদি হচ্ছে এই বিয়োগটা যদি দাও তাহলে তোমরা যেটা পাবে অবশিষ্ট ইথানোয়িক অ্যাসিড সেটা হচ্ছে 0.0006 মোল। এরই সাথে, সাথে আমরা কি করে ফেললাম? আমরা হচ্ছে মিশ্রণের পূর্বে এবং মিশ্রণের পরে মোল সংখ্যা বের করে ফেলেছি। তাই তো? এই ক্ষেত্রে খেয়াল করলে দেখবে এখন আমাদের যৌবনে কিন্তু NaOH বা সবল ক্ষার যেটা ছিল তার কিন্তু আর কোনো অস্তিত্ব নেই। সে কিন্তু পুরাটা বিক্রিয়া করে তার যে মোল সংখ্যা সেটা শূন্য হয়ে গেছে। মানে সে আর যৌবনে অবশিষ্ট নেই। এখন অবশিষ্ট যৌবনে কে আছে? দেখো ইথানোয়িক অ্যাসিড আছে। যৌবনে কে আছে? ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট রয়েছে এবং ইথানোয়িক অ্যাসিডের যে লবণটা আছে সেটা অবশিষ্ট রয়েছে এবং যৌবনে কিছু পরিমাণ পানিও রয়েছে। তাই তো? অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে যৌবনটা আছে সেটা কিন্তু এখন একটা অম্লীয় বাফার যৌবন। কেন একটু খেয়াল করো। ইথানোয়িক অ্যাসিড নিজে কি একটা দুর্বল অম্ল। আর ইথানোয়িক অ্যাসিডের যে লবণটা আছে সে একটা কি দুর্বল অম্লের লবণ, তাই তো? তো এখানে অবশিষ্ট কারা আছে যৌবনে? দেখো অবশিষ্ট রয়েছে কিন্তু এখানে দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের লবণ এবং কিছু পরিমাণ পানি। তো এই সিচুয়েশনটাকে যেন আমরা কি বলতাম? এই সিচুয়েশনটাকেই কিন্তু আমরা বলতাম যে অম্লীয় বাফার যৌবন। তাই তো? তো এই ক্ষেত্রে আমরা যখন পাত্র A আর পাত্র B কে মিশ্রিত করেছি, মিশ্রিত করার পর আমাদের কি তৈরি হলো? আমাদের অম্লীয় বাফার যৌবন তৈরি হলো। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো যখনই বলবে প্রশ্নে যে পাত্র দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে? প্রথম কাজ কি? প্রথম কাজ তোমাদের বের করা দ্রবণটা কি অম্লীয় বাফার হবে নাকি ক্ষারের বাফার হবে? কিভাবে বের করবে? এভাবে বের করবে। এখন যেভাবে করিয়েছি, প্রথমে হচ্ছে পাত্র ১ এবং পাত্র ২ যেটা আছে তাদের হচ্ছে মোল সংখ্যা বের করে ফেলবে। দেন ২ টা দ্রবণকে মিশ্রিত করে তাদের হচ্ছে কি করবে? তাদের মিশ্রণের পূর্বে এবং পরে মোল সংখ্যা বের করো। মোল সংখ্যা বের করে দেখো কি ধরনের বাফার হয়েছে? অম্লীয় বাফার নাকি ক্ষারীয় বাফার? এটা আগে বের করতে হবে। কারণ যখন সূত্র ইউজ করব তখন অম্লীয় বাফারের জন্য একটা সূত্র, ক্ষারীয় বাফারের জন্য আরেকটা সূত্র। তাই আমাদের প্রথমে বের করতে হবে মিশ্রণের জন্য অম্লীয় বাফার তৈরি হচ্ছে নাকি ক্ষারীয় বাফার তৈরি হচ্ছে। দ্যাটস ইট। তো দেখো এই পেজে কিন্তু আমরা অনেক কাজ করেছি বাট আমাদের ম্যাথ করতে বা হচ্ছে এই যে আসল ম্যাথটা করতে পিএইচ এর মান বের করতে আমাদের কিন্তু এত ডাটার দরকার নেই। আমাদের শুধু কি দরকার? দুর্বল অম্ল কত মোল রয়েছে এবং দুর্বল অম্লের যে লবণ রয়েছে সেটা কতটুকু রয়েছে। তাই শুধুমাত্র এই ২ টা ডাটাকে আমরা পরবর্তী স্লাইডে নিয়ে যাচ্ছি। তো দুর্বল অম্ল আমাদের কত মোল রয়েছে? 0.0006 মোল। আর অন্যদিকে দুর্বল অম্লের লবণ আমাদের কত মোল রয়েছে? 0.0004 মোল। তাই তো? তো আমাদের কি করতে হবে? পিএইচ বের করতে হবে। অম্লীয় বাফার দ্রবণের পিএইচ এর সূত্র কি? এটি, রাইট? অর্থাৎ পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অম্লের ঘনমাত্রা। তাই তো? তো এই ক্ষেত্রে একটু খেয়াল করো। পিকেএ সমান যেন কি বলে এসেছিলাম? আমরা পিকেএ সমান বলে এসেছিলাম মাইনাস লগ কে অফ এ। তাই তো? সো এইখানে সিম্পলি পিকে এর জায়গায় আমরা মাইনাস লগ কে অফ এটা বসিয়ে দিলাম। আর কে অফ এর ভ্যালুটা কোত্থেকে পাবো? প্রশ্ন থেকে পাবো। এই যে দেখো কে অফ এর ভ্যালু। সো এটাকে যদি জাস্ট আমরা এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের এখানে মানটা বের হয়ে যাবে। বাট এখন প্রবলেমটা হচ্ছে লবণের দুর্বল অম্লের যে লবণ আছে তার ঘনমাত্রা জানি না এবং দুর্বল অম্ল যেটা আছে তার ঘনমাত্রা জানি না। জানি কি? জানি হচ্ছে তার এখানে এইদিকে খেয়াল করো। জানি হচ্ছে তার মোল সংখ্যা। তাই তো? তো মোল সংখ্যা থেকে এখন ১ম কি করতে হবে? ১ম আমাদের ঘনমাত্রা বের করতে হবে। এখন ঘনমাত্রাটা বের করব কিভাবে? দেখো এদিকে লক্ষ্য করো বাঁ পাশে n equals to SV সূত্র দিয়ে। দেখো n equals to SV সূত্রতে n কি ছিল? মোল সংখ্যা, S কি ছিল? ঘনমাত্রা, V কি ছিল? আয়তন। তো দেখো এই সূত্রটাকে ঘুরিয়ে যদি আমরা এভাবে লিখি অর্থাৎ আমরা যেটা করলাম S কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিয়েছি। তার মানে ঘনমাত্রা S equals to দাঁড়াচ্ছে n/v। তো মূলত এই সূত্রটা ব্যবহার করেই আমরা যেকোনো জিনিসের ঘনমাত্রা বের করে ফেলতে পারি। তো দেখো লবণের ঘনমাত্রা যেটা আছে অর্থাৎ লবণের S আমরা কিভাবে বের করব? দেখো দুর্বল অম্লের লবণের যে মোল সংখ্যা সেটা কত? সেটা দেখতে পাচ্ছ 0.0004 মোল, তাই তো? তো এখানে N এর জায়গায় 0.0004 মোল বসিয়ে দিলাম। আর অন্যদিকে V কি?
ভি হচ্ছে আসলে মিশ্রণের আয়তন। কেমন? তো এখানে দেখো মিশ্রিত করার পর এই যে এ পাত্র এবং বি পাত্র যদি মিশ্রিত করে ফেলো তাহলে টোটাল দ্রবণের আয়তন কত হবে? দেখো ১ম এ পাত্রের দ্রবণের যে আয়তন ছিল সেটা ছিল 10 ml আর বি পাত্রের আয়তন যেটা দ্রবণ ছিল সেটা ছিল 4 ml। তো তুমি যখন মিশ্রিত করে দিবে তখন কিন্তু আয়তন ২ টা যোগ হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? 10 + 4 ml অর্থাৎ 14 ml হয়ে যাবে। তাই আমরা এখানে ভি এর জায়গায় সূত্রতে কি ইউজ করেছি? 14 ইউজ করেছি। আর আমরা তো জানি আয়তনকে আমরা ml এ রাখবো না, লিটারে রাখবো। সো লিটারে রাখার জন্য এখানে কি করা হয়েছে? ১০০০ দিয়ে ভাগ করা হয়েছে। তো এগুলো যদি তোমরা ক্যালকুলেশন করো, এখানে যে অ্যান্সারটি পাবে সেটি হচ্ছে 0.029 মোলার। তো এরই সাথে, সাথে আমরা হচ্ছে লবণের ঘনমাত্রা বের করে ফেলেছি। এখন আমাদের কাজ কি? অম্লের ঘনমাত্রা বের করা। তো অম্লের ঘনমাত্রা আমরা সেম ভাবে বের করব। দেখো দুর্বল অম্ল কতটুকু আছে? এত মোল রয়েছে। 0.0006 মোল বসালাম। আর মিশ্রণের আয়তন V কত? V হচ্ছে 14 ml, তাই তো? তাই 14 বসিয়েছি। আর 14 ml এ তো রাখবো না, আমরা নিব লিটারে, তাই ১০০০ দিয়ে ভাগ করেছি। সো এটা হিসাব নিকাশ করলে তোমরা যে মানটা পাবে সেটা হচ্ছে 0.043 মোলার। তো এখন দেখো এই সূত্রতে বসাতে যা, যা লাগে অর্থাৎ অম্লীয় বাফার দ্রবণের pH বের করতে কি লাগে? কে অফ এর ভ্যালু লাগে যেটা প্রশ্নে দেয়া আছে। লবণের ঘনমাত্রা যা লাগে যেটা আমরা বের করে ফেলেছি। অম্লের ঘনমাত্রা লাগে সেটাও বের করে ফেলেছি। এখন যদি সূত্রতে আমরা এই মানগুলো বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা সেখান থেকে খুব ইজিলি ক্যালকুলেট করে pH এর মানটা বের করতে পারবো। যেটা এই ক্ষেত্রে এসেছে 4.58। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের পাত্র দুটিকে মিশ্রিত করা হলে মিশ্রণের pH কত হবে? মিশ্রণের pH হবে 4.58। দ্যাটস ইট। এরই সাথে, সাথে আমাদের যে প্রশ্ন ১ ছিল সেটা শেষ হয়ে গেছে। তো আশা করি এই পুরো প্রবলেমটি তোমরা বুঝতে পেরেছ। তারপরও যদি কারো কোনো প্রবলেম থাকে, আমি যখন নেক্সট ম্যাথটিতে যাব, তখন তোমাদের কাছে ব্যাপারগুলো আরো ইজি হবে। আমরা অনেকগুলো ম্যাথ করব আজকে। তো চলো আমাদের পরের যে প্রবলেমটি আছে সেটাতে আমরা এখন মুভ করি। তো পরের প্রবলেমেও আমাদের দেখা যাচ্ছে ২ টা পাত্র রয়েছে। ২ টা পাত্রের একটা পাত্রতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার এবং আয়তন হচ্ছে 10 ml এবং পাত্র B-তে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার এবং আয়তন হচ্ছে 4 ml। প্রশ্নতে বলা আছে পাত্র দুটিকে মিশ্রিত করা হলে মিশ্রণের pH কত হবে? এবং এই ক্ষেত্রে ক্ষারের বিয়োজন ধ্রুবক অর্থাৎ K of B দেয়া আছে 1.77 × 10⁻⁵। তো বুঝতেই পারছো প্রশ্নটি আসলে পুরো আগের প্রশ্নই, শুধুমাত্র এখানে যৌগ দুটি চেঞ্জ করে দিয়েছে। তো এই ম্যাথটির যদি আমরা সমাধান করি সেটা কিন্তু আমাদের পুরোপুরি আগের মতো হবে। প্রথম কাজ কি করব? প্রথম কাজ পাত্র দুটির মিশ্রণের পূর্বে তাদের মোল সংখ্যা বের করে নিব। কোন সূত্র দিয়ে? N = SV সূত্র দিয়ে, রাইট? সো চলো প্রথমে পাত্র A তে বের করি। এ পাত্রের জন্য মোল সংখ্যার সূত্র কি হবে? N of A = S of A × V of A, তাই তো? এখানে S কত? দেখো 0.1 মোলার, V কত? 10 ml আর আমরা তো এই সূত্রে V কে কততে বসাবো? লিটারে বসাবো। তাই ১০০০ দিয়ে ভাগ করেছি। সো হিসাব করলে এখানে N of A এর যে ভ্যালুটি আসবে সেটি হচ্ছে 0.001 মোল। অর্থাৎ এ পাত্রে থাকা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 0.001 মোল। এবার চলো বি পাত্রে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl এর মোল সংখ্যা বের করি। তো সেটার জন্য আমাদের সূত্র কি হবে? N of P = S of V × V of B, তাই তো? তো এখানে S of B কত? S of B হচ্ছে 0.1 মোলার অর্থাৎ ঘনমাত্রা 0.1 মোলার এবং আয়তন V of B কত? 4 ml। 4 কে ১০০০ দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো? লিটারে পাবো। তাই আমরা এখানে ১০০০ দিয়ে ভাগ করেছি। সো হিসাব নিকাশ করলে এখানে N of B এর যে ভ্যালুটি আসবে সেটা হচ্ছে 0.0004 মোল। তো এরই সাথে, সাথে আমাদের পাত্র দুটির মিশ্রণের পূর্বে মোল সংখ্যা বের করা শেষ। দেন যে কাজটি ছিল সেটি কি ছিল? মিশ্রণের ফলে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া লিখা। লিখে কি করতাম? লিখে হচ্ছে আমরা মিশ্রণের পূর্বে এবং মিশ্রণের পরে মোল সংখ্যা বের করতাম। বিক্রিয়াতে থাকা প্রত্যেকটি উপাদানের, তাই তো? তো এই ক্ষেত্রে দেখো পাত্র A এবং পাত্র B কে যদি মিশিয়ে দিই তাহলে কি বিক্রিয়া হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তাই তো? কেন? কারণ দেখো পাত্র A তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে এবং পাত্র B তে HCl রয়েছে। তো তাদের দুইজনকে যদি আমরা সাথে মিশ্রিত করে দিই তাহলে আমাদের জন্য কি বিক্রিয়া হতো? খুবই সিম্পল, দেখো অ্যাসিডের H আর হচ্ছে ক্ষারক যেটা আছে তার OH তুমি জোড়া দাও। জোড়া দিয়ে কি লিখবে? জোড়া দিয়ে প্রথমে পানি লিখবে। দেন বাকি পার্টটুকু যেটা আছে অর্থাৎ NH4 যেটা আছে এবং Cl যেটা আছে সেটা জোড়া দাও। দিলে কি আসবে? NH4Cl আসবে। তো আশা করি এই প্রশমন বিক্রিয়া তোমরা লিখতে পারো। তো দেখো মিশ্রণের পূর্বে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে তার মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে 0.001 মোল, তাই তো? লিখলাম। আর অন্যদিকে HCl এর মোল সংখ্যা কত? দেখো এখানে 0.0004 মোল রয়েছে। অর্থাৎ 0.0004 মোল রয়েছে, সেটাও লিখলাম। আর দেখো মিশ্রণের পূর্বে উৎপাদের যে মোল সংখ্যা কত হয়? 0 হয়, তাই তো? তাই 0 লিখলাম। দেন আমাদের কি কাজ ছিল? মিশ্রণের
পরে মোল সংখ্যা বের করা, তাই তো? সেটার জন্য আমাদের কি করতে হতো? আমাদের দেখতে হতো লিমিটিং বিক্রিয়ককে, অর্থাৎ বিক্রিয়ক ২ টার মাঝখানে কে পরিমাণে কম রয়েছে। তো এখানে বিক্রিয়ক কে আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে যেটা হচ্ছে 0.001 মোল, আর অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যেটা হচ্ছে 0.0004 মোল, তাই তো? তো হিসাব নিকাশ করে দেখো এখানে কে কম আছে? এখানে অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিডটি কম আছে, তাই না? তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কি বলেছিলাম যে লিমিটিং বিক্রিয়ক সে পুরোটি বিক্রিয়া করে শেষ হয়ে যাবে এবং লিমিটিং বিক্রিয়ক যতটুকু আছে ঠিক ততটুকু পরিমাণ হচ্ছে উৎপাদ তৈরি হবে। সো এই ক্ষেত্রে উৎপাদ তৈরি হলো। আর অন্যদিকে লিমিটিং বিক্রিয়ক যতটুকু আছে অর্থাৎ এখানে 0.0004 মোল হচ্ছে লিমিটিং বিক্রিয়কের পরিমাণ। অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক যতটুকু আছে ঠিক ততটুকুই হচ্ছে আমাদের বাকি যে বিক্রিয়কটা আছে সে ততটুকুই বিক্রিয়া করবে। আর বাকিটুকু অবশিষ্ট থেকে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি আছে? 0.001 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। তার থেকে আমরা যদি হচ্ছে 0.0004 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বাদ দিয়ে দেই তাহলেই কি আমরা পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব অবশিষ্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ। তো এখানে কি করেছে? এখানে দেখো সিম্পলি এখানে এটা মাইনাস করেছে। এখানে কি করেছে? এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ থেকে HCl এর পরিমাণটা মাইনাস করেছে। কি করেছে? আমাদের হচ্ছে যেটা লিমিটিং বিক্রিয়ক তার পরিমাণটা আমরা মাইনাস করে এখানে বসিয়েছি। দ্যাটস ইট। তো এখন যদি একটু খেয়াল করো এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে পাত্র A এবং পাত্র B কে আমরা যখন মিশ্রিত করেছি তখন আমরা দেখতে পাচ্ছি HCl বা সবল অম্ল যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। পাত্রে এখন বাকি আছে দুর্বল ক্ষার, এখন পাত্রে বাকি আছে মিশ্রণের পরে, এবং মিশ্রণের পরে দুর্বল ক্ষারের যে লবণ অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এটি বাকি রয়েছে এবং কিছু পরিমাণ পানি রয়েছে, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মিশ্রণের পরে কি বাকি আছে? দুর্বল ক্ষার বাকি আছে এবং দুর্বল ক্ষারের লবণ বাকি আছে। তো দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের লবণের মিশ্রণকে যেন আমরা কি বলতাম? ক্ষারীয় বাফার দ্রবণ। অর্থাৎ এই ক্ষেত্রে পাত্র A পাত্র A কোথায় গেল? এই ক্ষেত্রে পাত্র A যেটি আছে, পাত্র A যেটি আছে এবং পাত্র B যেটি আছে তাদেরকে যদি আমরা মিশ্রিত করি তাহলে আমাদের কি বাফার তৈরি হবে? ক্ষারীয় বাফার তৈরি হবে। তো আশা করি পুরো পার্টটি বা পুরো প্রসেসই তোমরা ধরতে পেরেছ। তো এই ক্ষেত্রে আমাদের কি ডাটা প্রয়োজন? দেখো মিশ্রণের পরে কতটুকু হচ্ছে দুর্বল ক্ষারের লবণ আছে এবং কতটুকু দুর্বল ক্ষার রয়েছে সেটাই কিন্তু আমাদের পরবর্তী স্লাইডে প্রয়োজন। তাই এই ডাটাগুলোকে আমরা এই স্লাইডে নিয়ে নিলাম। কি নিয়েছি? দুর্বল ক্ষারের মোল সংখ্যা হচ্ছে 0.0006 মোল, আর অন্যদিকে দুর্বল ক্ষারের লবণ কতটুকু আছে? 0.304 মোল, তাই তো? তো দেখো প্রশ্নের জন্য কি বের করতে বলা হয়েছিল? পাত্র দুটিকে মিশ্রিত করা হলে মিশ্রণের পিএইচ কত হবে? তো ক্ষারীয় দ্রবণের তো পিএইচ বের করতে পারব না। ক্ষারীয় দ্রবণের কি বের করতে পারবো? ক্ষারীয় দ্রবণের হচ্ছে পিওএইচ বের করতে পারবো। তাই তো? তো এই সূত্র যেটা আছে এই সূত্রকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে আমরা এরকম কিছু লিখতে পারি। কিভাবে? কারণ দেখো পিকেবি মানের জন্য কি ছিল? মাইনাস লগ কে অফ বি, তাই তো? আর কে অফ বি এর মান তো প্রশ্নে দেয়া আছে। তো এটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা পিওএইচ এর মান পেয়ে যাব। বাট এখানে দেখো লবণ ও ক্ষার যেটা আছে তার ঘনমাত্রা কিন্তু আমরা জানি না। তো ঘনমাত্রা আবার আগের প্রসেসে বের করতে হবে। কিভাবে? দেখো এখানে NSB সূত্রটা আছে না? N equals to SV। তো আমরা S সমান কি লিখতে পারি? N/V, তাই তো? তো এই ক্ষেত্রে আমাদের লবণ যেটা আছে, লবণের ঘনমাত্রা কত দাঁড়াচ্ছে? দেখো লবণ, দুর্বল ক্ষারের লবণ কতটুকু ছিল? 0.0004 মোল, তাই তো? তাই এটা এখানে বসিয়েছি। আর অন্যদিকে মিশ্রণ যেটি আছে সেটি দেখো মিশ্রণের পূর্বে পাত্র এর যে আয়তন সেটা হচ্ছে 10 ml এবং পাত্র B এর আয়তন 4 ml। তো তাদেরকে মিক্স করলে তারা দুজন যোগ হয়ে যাবে, তাই তো? তো তোমার দ্রবণের আয়তন কত হবে? 14 ml, আর তুমি তো আয়তনকে হচ্ছে ml এ রাখবে না, রাখবে হচ্ছে লিটারে, তাই হচ্ছে 1000 দিয়ে ভাগ করেছ। তো এটা হিসাব করলে অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 0.029 মোলার। তো সিমিলার ওয়েতে আমরা চাইলে ক্ষারের যে হচ্ছে ঘনমাত্রাটা আছে সেটাও বের করতে পারছি। দেখো ক্ষার যেটা দুর্বল ক্ষার যেটা সেটা কতটুকু আছে? 0.0006 মোল, তাই তো? সো এটা এখানে বসিয়ে দিলাম। আর মিশ্রণের আয়তন কতটুকু? দেখো 14/1000 ml, তাই তো? সো এটা হিসাব করলে আমাদের অ্যান্সার আসবে 0.043 মোলার। তো এই ক্ষেত্রে আমাদের দেখো যে ডাটা প্রয়োজন ছিল সবগুলি কিন্তু আমরা বের করে ফেলেছি। অর্থাৎ এখন আমরা লবণের ঘনমাত্রা জানি, ক্ষারের ঘনমাত্রা জানি এবং আমরা হচ্ছে কে অফ বি এর মানও জানি। তো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই পি ও এইচ এর মান পেয়ে যাব। তো এই ক্ষেত্রে হিসাব করলে পাবে 4.58। তো একটু খেয়াল করো প্রশ্নে কিন্তু জানতে চাওয়া হয়েছে পাত্র দুটি মিশ্রণ করা হলে মিশ্রণের পিএইচ কত? বাট আমরা তো বের করেছি পিওএইচ। তো পিএইচ কিভাবে বের করব? সিম্পলি এই সূত্রটি দিয়ে আমরা কি করব? পিএইচ ইকুয়ালস টু 14 মাইনাস পিওএইচ বসাবো। দেখো পিওএইচ এর মান কত? পিওএইচ যেটা আছে এই যে পিওএইচ যেটা আছে তার মান কত? 4.58 না? তো এটা যদি সূত্রে বসিয়ে দাও এটি ক্যালকুলেট করলে যে পিএইচ এর মান দাঁড়াবে সেটি হচ্ছে 9.42। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের পাত্র দুটিকে মিশ্রিত করা হলে একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হচ্ছিল এবং সেই বাফার দ্রবণের পিএইচ এর মান হচ্ছে 9.42।
তো এরই সাথে, সাথে আমাদের এই প্রবলেমটাও শেষ হয়ে গেল। তো আশা করি এই প্রবলেমটি তোমরা ভালো মতন ধরতে পেরেছ। এখন চলো আরেকটা প্রবলেম আমরা সমাধান করি। এখানেও হচ্ছে ২ টা পাত্র রয়েছে। পাত্র এতে যেটা আছে 0.05 মোলার 150 ml HA। HA মানে কি জানো? HA মানে হচ্ছে একটা অ্যাসিড। HA কে বোঝায় হচ্ছে অ্যাসিড। অ্যাসিডকে সাধারণত এভাবে HA দিয়ে প্রকাশ করা হয় এবং ক্ষারকে সাধারণত MOH দিয়ে প্রকাশ করা হয়। কি বললাম? ক্ষারকে MOH দিয়ে সাধারণত প্রকাশ করা হয় এবং অ্যাসিডকে HA দ্বারা প্রকাশ করা হয়। এটা একটু মনে রাখবে। তো এই ক্ষেত্রে কনফিউজ হওয়ার কিছু নেই। HA দিয়ে কি বোঝাচ্ছে? অ্যাসিড বোঝাচ্ছে। আর সিমিলার ওয়েতে এখানে পাত্র B যেটা আছে সেখানে কি রয়েছে? 0.05 মোলার 6 ml MOH তার মানে হচ্ছে ক্ষারের দ্রবণ এটা। অর্থাৎ এখানে আগের মতোই হচ্ছে অম্ল এবং ক্ষারের দ্রবণকে মিশ্রিত করার ব্যাপার-স্যাপার আসবে। তো এখানে প্রশ্নে বলা আছে পাত্র দুটিকে মিশ্রিত করা হলে মিশ্রণের পিএইচ কত? এবং এই ক্ষেত্রে K of A দেয়া আছে যেটা হচ্ছে 1.58 × 10⁻⁵ তো এই ম্যাথটা চলো সমাধান করি। তো এই ম্যাথের সমাধানটা ঠিক আগের মতো হবে। ঠিক আগের মতোই হবে বাট ছোট্ট একটা জিনিস আমাদের জাস্ট মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই ক্ষেত্রে যে দেখতে পাচ্ছ এসিডের বিয়োজন ধ্রুবক অর্থাৎ K of A এর মান দেয়া আছে। এটি দিয়ে আসলে এটি বোঝানো হচ্ছে এখানে যে এসিডটা আছে সেটা হচ্ছে দুর্বল। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে যার বিয়োজন ধ্রুবক দেয়া আছে সে হচ্ছে দুর্বল। তো এই ক্ষেত্রে যেহেতু অম্লের বিয়োজন ধ্রুবক দেয়া আছে তার মানে HA যেটা আছে বা অম্ল যেটা আছে সেটা দুর্বল। যদি ক্ষারের দেয়া থাকতো ক্ষারটা দুর্বল হতো। কেমন? তো এখানে যেহেতু অম্লের হচ্ছে K of A দেয়া আছে বা বিয়োজন ধ্রুবক দেয়া আছে তার মানে অম্লটা হচ্ছে দুর্বল এবং ক্ষারটা হচ্ছে সবল। এটা একটু মাথায় রাখতে হবে। জাস্ট এতটুকু মনে রাখলে বাকি পার্টটুকু আসলে আমাদের আগের মতোই। তাই হচ্ছে এখানে আমি বেশি হচ্ছে টাইম নিব না। আমি জাস্ট হচ্ছে তোমাদের স্লাইডের লিখাগুলো দেখাবো। কেমন দেখো? ১ম এ হচ্ছে পাত্র A যেটা আছে, পাত্র A এর মোল সংখ্যা N = SB সূত্র দিয়ে আমরা বের করতে পারবো না। আমরা কিন্তু অবশ্যই পাত্র A এর যে হচ্ছে মোল সংখ্যা সেটা N = SB সূত্র দিয়ে বের করতে পারবো। সেটা হিসাব নিকাশ করলে এখানে তোমরা যেটি পাবে সেটি হচ্ছে 0.0075 মোল। আর অন্যদিকে পাত্র B যেটা আছে অর্থাৎ ক্ষার MOH কত মোল রয়েছে এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। তাই তো? তো এখানে হিসাব নিকাশ করলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে 0.0003 মোল। অর্থাৎ B পাত্রতে মিশ্রণের পূর্বে সেইখানে ক্ষার অর্থাৎ MOH ছিল 0.0003 মোল। দেন আমাদের কাজ যেন কি ছিল? দেন আমাদের কাজ ছিল হচ্ছে মিশ্রণের ফলে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া লিখা। অর্থাৎ পাত্র A এবং পাত্র B কে মিশ্রিত করলে কি রাসায়নিক বিক্রিয়া হবে সেটা লিখা। সেটা লিখে মিশ্রণের পূর্বে এবং মিশ্রণের পরে কতটুকু হচ্ছে মোল রয়েছে প্রত্যেকটি উপাদানের সেগুলো বের করতে হবে। তাই তো? তো দেখো এখানে পাত্র A তে কি রয়েছে? HA অর্থাৎ দুর্বল অম্ল রয়েছে এবং পাত্র B তে কি রয়েছে? MOH অর্থাৎ সবল ক্ষারক রয়েছে। তো তাই এগুলোকে আমরা লিখলাম। তো এখন একটু দেখো এই বিক্রিয়াটার জন্য কিভাবে হয়? দেখো এসিডের যে H পার্টটুকু রয়েছে, ক্ষারের যে OH পার্টটুকু আছে তার সাথে বিক্রিয়া করে কি যেন তৈরি করত? পানি তৈরি করত। তাই না? এই যে পানি তৈরি করল। আর অন্যদিকে M যে পার্টটুকু আছে, বাকি যে পার্টটুকু আছে M এবং A তারা জোড়া লেগে MA তৈরি করবে। তো এটা একটু মনে রাখবে। তো এখানে দেখো মিশ্রণের পূর্বে যে অ্যাসিডের দ্রবণ সেটা কতটুকু ছিল? দেখো 0.0075 মোল যেটা আমরা এখানে লিখলাম। আর ক্ষারের দ্রবণ কতটুকু ছিল? দেখো ক্ষারের দ্রবণ ছিল হচ্ছে 0.0003 মোল সেটাও আমরা লিখলাম। আর মিশ্রণের পূর্বে আমরা তো জানি উৎপাদের যে হচ্ছে মোল সংখ্যা সেটা হয়ে যায় 0 আমরা সেটাও লিখে রাখলাম। দেন মিশ্রণের পরে যেন কি হয়? দেখো মিশ্রণের পরে মোল সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের দেখতে হয় লিমিটিং বিক্রিয়ককে। তো এখানে তোমরা একটু হিসাব করে দেখো। এখানে হিসাব করে দেখতে পাচ্ছ এখানে MOH যেটা আছে সেটা পরিমাণে কম। তার মানে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর লিমিটিং বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায়। তাই তার মিশ্রণের পরে তার কোনো মোল সংখ্যা অবশিষ্ট থাকবে না। আর অন্যদিকে লিমিটিং বিক্রিয়ক যতটুকু ঠিক ততটুকুই হচ্ছে কি তৈরি হয়? ততটুকুই হচ্ছে আমাদের উৎপাদগুলো তৈরি হয়। তাই না? আর অন্যদিকে লিমিটিং বিক্রিয়ক বাদে বাকি যে বিক্রিয়কটা আছে তার যে মোল সংখ্যা সেটা যেন আমরা কিভাবে বের করতাম? সিম্পলি তার যে পূর্বে যে মোল সংখ্যা ছিল আর লিমিটিং বিক্রিয়কের যে মোল সংখ্যা ছিল তাকে মাইনাস করে আমাদের অ্যান্সার যত আসবে, মাইনাস করে অ্যান্সার যত আসবে সেটাই কিন্তু আমরা এখানে বসাতাম। তাই তো? তো এই ক্ষেত্রে আমাদের এই হিসাব নিকাশগুলো করা শেষ। তো এই ক্ষেত্রে দেখো লিমিটিং বিক্রিয়ক কে ছিল? আমাদের সবল ক্ষার। সবল ক্ষার তো বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। তো আমাদের এখন দ্রবণে কি বাকি আছে মিশ্রণের পর? মিশ্রণের পরে আমাদের বাকি আছে দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের লবণ, তাই তো? আর দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের লবণ যদি বাকি থাকে তখন আমরা তাদেরকে যেন কি বলতাম? তাদেরকে আমরা বলতাম অম্লীয় বাফার। তো এই ক্ষেত্রে আমাদের অম্লীয় বাফার তৈরি হচ্ছে।
তো দেন যেন আমরা কি করতাম দুর্বল অম্ল কতটুকু আছে এবং দুর্বল অম্লের লবণ কতটুকু আছে তাকে আমরা পরবর্তী স্লাইডে নিয়ে যেতাম। তাই তো? নেয়ার পর আমরা যেটা করতাম অম্লীয় বাফার হলে অম্লীয় বাফারের সূত্র, ক্ষারীয় বাফার হলে ক্ষারীয় বাফারের সূত্র। যেহেতু এটা অম্লীয় বাফার হয়েছে তাই আমরা অম্লীয় বাফারের সূত্র দিয়ে দিয়েছি। তো দেন আমরা সূত্রটাকে এভাবে মডিফাই করতাম। তাই তো? তো এখানে দেখতে পাচ্ছি পি কে এ কে রিপ্লেস করে আমরা কি লিখেছি মাইনাস লগ কে অফ এ। তাই তো? আর অন্যদিকে লবণের ঘনমাত্রা এবং অম্লের ঘনমাত্রা বের করা লাগতো। তাই না? তো এই যে লবণের ঘনমাত্রা এবং অম্লের ঘনমাত্রা সেটা আমরা যেন কিভাবে বের করতাম আশা করি মনে আছে। আমি একটু সিম্পলি আবার বলে দিচ্ছি। দেখো ঘনমাত্রার সূত্র কি S equals to N/V তাই তো? তো তুমি যেহেতু লবণের ঘনমাত্রা বের করছো তোমার লবণ কোথায়? এই যে দুর্বল অম্লের লবণ সে কতটুকু রয়েছে? এত মোল রয়েছে, তাই না? তার মোল সংখ্যা বসালাম। আর মিশ্রণ যেটা আছে মিশ্রণের আয়তন কত দেখো আগে ছিল 150 ml পাত্র A তে এবং 6 ml ছিল হচ্ছে পাত্র B তে। তারা হচ্ছে মিশ্রণের পরে কিন্তু তারা হচ্ছে মিশ্রিত হয়ে যোগ হয়ে যাবে, তাই না? অর্থাৎ 156 ml হয়ে যাবে তখন। তাই তো? তো 156 ml যেটা আছে তাকে আমরা 1000 দিয়ে ভাগ করেছি। ভাগ করে আমরা হচ্ছে এখানে আয়তনের জায়গায় বসিয়েছি। অর্থাৎ মিশ্রণের আয়তন কত? 156 ডিভাইডেড বাই 1000 লিটার। তাই তো? তো এগুলো হিসাব করলে আমাদের অ্যান্সার গুলো এগুলো আসবে। আর এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলেই কিন্তু আমরা pH এর মান পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটি এসেছে সেটি হচ্ছে 3.35 অর্থাৎ প্রশ্ন ৩ যেটা আছে অর্থাৎ পাত্র দুটিকে তুমি যদি মিশ্রিত করো তাহলে pH এর মান কত আসবে? 3.35 তো আশা করি এই প্রবলেমগুলো তোমরা ভালো মতন ধরতে পেরেছ। এখন চলো আরেকটা প্রবলেম সমাধান করি। এখানে প্রশ্নে বলা আছে কোন বাফার দ্রবণে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েটের ঘনমাত্রা যথাক্রমে 0.1 মোল পার লিটার এবং 0.15 মোল পার লিটার হলে উক্ত বাফার দ্রবণের পিএইচ মান নির্ণয় করো। যেখানে হচ্ছে কে অফ এ এটা কে অফ বি হবে না, এটা হবে কে অফ এ। যেখানে কে অফ এ হচ্ছে 1.77 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তো একটু খেয়াল করো আল্টিমেটলি কি জানতে চাওয়া হয়েছে? উক্ত বাফার দ্রবণের পিএইচ মান জানতে চাওয়া হয়েছে। তাই তো? তো প্রশ্নটা দেখে কিন্তু অনেক কঠিন লাগছে বাট এটা আসলে খুবই সোজা একটা কোয়েশ্চেন। এটা আমরা যখন সমাধান করব তখনই বুঝতে পারবে। তো চলো প্রথমে আমরা সমাধানের জন্য ডাটা তুলি। একটু খেয়াল করো এখানে বাফার দ্রবণ শুরুতে কি আছে? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড রয়েছে। দেখো ইথানোয়িক অ্যাসিড কতটুকু রয়েছে? 0.1 মোল পার লিটার এবং সোডিয়াম ইথানয়েড রয়েছে 0.15 মোল পার লিটার। তো একটু খেয়াল করো এখানে ইথানোয়িক অ্যাসিড কতটুকু রয়েছে? ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা যেটা সেটা হচ্ছে 0.1 মোল পার লিটার যেটা হচ্ছে দুর্বল অম্ল আর অন্যদিকে সোডিয়াম ইথানয়েড যেটা আছে তার ঘনমাত্রা কত? তার ঘনমাত্রা হচ্ছে 0.15 মোল পার লিটার যেটা আসলে হচ্ছে একটা দুর্বল অম্লের লবণ, তাই না? অর্থাৎ এখানে তোমার কাছে কিসের মিশ্রণ দেয়া আছে? দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের লবণ, তাই না? তার মানে এটা হচ্ছে একটা অম্লীয় ব্যাপার। আর অম্লীয় ব্যাপারের পিএইচ কিভাবে বের করি? অম্লীয় ব্যাপারের পিএইচ আমরা এভাবে বের করি এই সূত্র দিয়ে যে পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অম্লের ঘনমাত্রা। দেন তার পরের লাইন যেন আমরা কি লিখতাম? এটা লিখতে পারতাম, তাই না? এই লাইনটি কিভাবে লিখেছি? দেখো পিকে এর জায়গায় আমরা কি লিখেছি? মাইনাস লগ কে এ, তাই না? আর এখানে কে এর ভ্যালু তো আমাদের দেয়া আছে প্রশ্নে, তাই তো? আর অন্যদিকে লবণের ঘনমাত্রা এবং অম্লের ঘনমাত্রা এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিরেক্টলি দেয়া আছে। দেখো দুর্বল অম্লের যে লবণ তার ঘনমাত্রা কত? 0.15 মোল পার লিটার। আর অন্যদিকে দুর্বল অম্ল যেটা আছে তার ঘনমাত্রা কত? 0.1 মোল পার লিটার। অর্থাৎ এই ক্ষেত্রে ডিরেক্টলি আমাকে ডাটা দিয়ে রেখেছে যে ডাটাগুলো আপনি বসান, তাই তো? তো এই ডাটাগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের যে মান আসে pH এর সেটা হচ্ছে 4.93 অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের উক্ত বাফারের pH মান কত হবে? 4.93 খুবই সিম্পল ছিল। তো আশা করি এই সমস্ত ম্যাথ তোমরা বুঝতে পেরেছ। তো এখন মেইনলি হচ্ছে আমরা একটা টাইপের ২ টা ম্যাথ করব। কি বলেছি? একই টাইপের ২ টা ম্যাথ করব। তো তার জন্য আমাদের হচ্ছে ১ম যে ২ টা ম্যাথ করেছিলাম সেগুলোতে একটু যাওয়া লাগবে। তো একটু খেয়াল করো, আমরা ১ম যে ম্যাথটি করেছিলাম, ১ম ম্যাথটি কি ছিল? এখানে পাত্র A তে একটা দ্রবণ দেয়া ছিল, পাত্র B তে আরেকটা দ্রবণ দেয়া ছিল। তাই না? পাত্র A তে একটা দুর্বল অ্যাসিড ছিল, পাত্র B তে একটা সবল ক্ষারক ছিল। তো প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল পাত্র দুটিকে মিশ্রিত করা হলে মিশ্রণের পিএইচ কত হবে, তাই তো? তো এখানে আমরা কি করেছিলাম? প্রথমে পাত্র এ, পাত্র বি তে মোল সংখ্যা বের করে নিয়েছিলাম। দেন আমরা দেখিয়েছিলাম পাত্র দুটি মিশ্রিত করলে সেখানে অম্লীয় বাফার তৈরি হচ্ছে নাকি ক্ষারীয় বাফার তৈরি হচ্ছে। তো হিসাব নিকাশ করে দেখেছিলাম সেখানে অম্লীয় বাফার তৈরি হচ্ছিল, তাই তো? দেন আমরা দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের লবণ কতটুকু লাগছিল সেটাকে আমরা অন্য স্লাইডে নিয়ে দেন আমরা হচ্ছে সেখানে দ্রবণের পিএইচ এর হিসাব নিকাশ করেছিলাম, তাই তো? আমি প্রশ্ন ১ এর কথা বলছি যেটা হচ্ছে আমি শুরুতেই করেছিলাম। তো আশা করি এটা তোমাদের মনে পড়েছে। তো এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি? একটু খেয়াল করো। তোমাদেরকে এই একই উদ্দীপক দিয়ে দেখো উদ্দীপকটা সেম রাখছি। আমি কি করছি? উদ্দীপকটা সেম রাখছি। বাট প্রশ্নটা আমি এখন চেঞ্জ করে দিচ্ছি।
প্রশ্নটা চেঞ্জ করে যেটি জানতে চাওয়া হচ্ছে সেটি হচ্ছে মিশ্রণে সামান্য পরিমাণ অর্থাৎ পাত্র এ এবং পাত্র বি এর যে মিশ্রণটা আছে সেই মিশ্রণে সামান্য পরিমাণ অম্ল যেমন HCl বা ক্ষার যেমন NaOH যুক্ত করলে মিশ্রণের পিএইচ মানের কোনো পরিবর্তন আসবে কিনা। এই প্রবলেমগুলো কিভাবে করবে? তো একটু খেয়াল করো, এই ক্ষেত্রে যেটা মনে রাখবে সেটা হচ্ছে, তো এখানে ডাটা দেয়া আছে না? এই ডাটাগুলো থেকে তোমাদের ১ম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা একটু দেখে নিবে যে এই ২ টা দ্রবণকে মিশ্রিত করলে সে কি ধরনের বাফার দ্রবণ তৈরি করছে। সে কি অম্লীয় বাফার দ্রবণ তৈরি করছে নাকি ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করছে? বা আদতেও সে বাফার দ্রবণ তৈরি করে কিনা? যদি সে বাফার দ্রবণ তৈরি করে তার মানে কি? তার মানে সেখানে সামান্য পরিমাণ HCl অর্থাৎ অম্ল বা সামান্য পরিমাণ NaOH অর্থাৎ ক্ষার যুক্ত করলে দ্রবণের pH এর মানের কিন্তু কোনো পরিবর্তন আসবে না। কারণ আমরা আগেই পড়ে এসেছিলাম যে বাফার দ্রবণে হচ্ছে যদি সামান্য পরিমাণ সকল অম্ল বা ক্ষারক যুক্ত করা হয়, তার দ্রবণের pH এর মানের কোনো তারতম্য হয় না। অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে যে ডাটা দেয়া আছে সেই ডাটা দিয়ে তোমরা ১ম এই বের করবে যে এটা বাফার দ্রবণ তৈরি করছে কিনা। আর করলেও সেটা কি অম্লীয় বাফার হচ্ছে নাকি ক্ষারীয় বাফার হচ্ছে। যদি সে বাফার দ্রবণ হয়ে থাকে তাহলে তোমরা যেটা বলবে সেটা হচ্ছে যে এইখানে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যুক্ত করলে দ্রবণের pH মানের কোনো পরিবর্তন হবে না। তো এটির সাথে, সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিবে যেটি করতে পারো সেটি হচ্ছে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এইখানে পাত্র দুটি মিশ্রিত করলে অম্লীয় বাফার তৈরি হচ্ছে, তখন তোমরা অম্লীয় বাফারের যে হচ্ছে ক্রিয়া কৌশল ছিল সেটাও একটু দেখিয়ে দিবে। যে ঠিক আছে এখানে মিশ্রণে সামান্য পরিমাণ HCl অথবা NaOH যুক্ত করলে মিশ্রণের pH এর মান কোনো পরিবর্তন আসবে না। তাই তো? এটা ঠিক আছে। তো এটির সাথে, সাথে যেটি করবে সেটি হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের যে ক্রিয়া কৌশল রয়েছে সেটাও একটু দেখিয়ে দিবে। তাহলেই হয়ে যাবে এবং সাথে নিচে লিখে দিলে যে মিশ্রণটি যেহেতু অম্লীয় বাফার দ্রবণ তাই উক্ত দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যুক্ত করলেও মিশ্রণের pH মানে তেমন কোনো পরিবর্তন আসবে না। তো আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। তো কোয়েশ্চেন কিন্তু এমনও হতে পারে যে এইখানে তো তোমাদেরকে ডাটা এমন দিয়েছে যাতে হচ্ছে অম্লীয় বাফার তৈরি হয়, রাইট? যদি হচ্ছে এখানে ক্ষারীয় বাফার তৈরি হতো তাহলে কি লিখবে? ক্ষারীয় বাফার যেটি আছে তার যে ক্রিয়া কৌশলটা আছে সেটা দেখিয়ে দিবে। দ্যাটস ইট। তো এখানে বেসিক্যালি আমরা তো অম্লীয় বাফার দ্রবণের জন্য দেখালাম। এখন চলো ক্ষারীয় বাফার দ্রবণের জন্য কিভাবে দেখাবে সেটা একটু দেখিয়ে নিই। ধরো যে এখানে আগের যে উদ্দীপক অর্থাৎ প্রশ্ন ২ যেটা ছিল সেখানে পাত্র A এবং পাত্র B কে আমরা মিশ্রিত করেছিলাম, তাই না? মিশ্রিত করে আমরা কি পেয়েছিলাম? আমরা হচ্ছে একটা ক্ষারীয় বাফার দ্রবণ পেয়েছিলাম, তাই তো? তো এখন ধরো এই কোয়েশ্চেনটি এখানে কি বলেছিল? pH মান বের করতে। তো এখন ধরো যে pH মান বের করতে বলল না? না বলে বলল যে মিশ্রণের সামান্য পরিমাণে অম্ল যেমন HCl বা ক্ষার যেমন NaOH যুক্ত করলে মিশ্রণের pH মানের কোনো পরিবর্তন আসবে কিনা। তো একটু খেয়াল করো এই ম্যাথটি কিসের জন্য? ক্ষারীয় বাফার দ্রবণের জন্য। কারণ একটু খেয়াল করো আমরা কি পেয়েছিলাম? যে পাত্র A এবং পাত্র B কে যদি আমরা মিশ্রিত করি তাহলে একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হচ্ছে, তাই না? যেহেতু সে ক্ষারীয় বাফার দ্রবণ বা যেহেতু সে বাফার দ্রবণ তাই তাদের সামান্য পরিমাণ HCl এবং সামান্য পরিমাণ NaOH যুক্ত করলেও তার pH এর মানে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। কেন আসবে না? কারণ সে বাফার দ্রবণ। সো এটি বলে দিবে প্লাস যেটি করতে পারো সেটি হচ্ছে তারই সাথে, সাথে এখানে তোমরা এই যে ক্ষারীয় বাফার দ্রবণের যে ক্রিয়া কৌশল পড়িয়েছি সেটিও হচ্ছে এড করে দিবে এবং নিচে লিখে দিবে যেহেতু মিশ্রণটি ক্ষারীয় বাফার দ্রবণ তাই উক্ত দ্রবণে সামান্য অম্ল বা ক্ষার যুক্ত করলেও মিশ্রণের pH মানে তেমন কোনো পরিবর্তন আসবে না। তো এরই সাথে, সাথে আমাদের লাস্টের যে ম্যাথটি সেটিও শেষ হয়ে গেল। তো আমাদের আজকের এই বাফার দ্রবণের ক্লাস লেকচারটি এতটুকুই ছিল। তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি একটা ভিডিও লেকচারের মাধ্যমে বাফার দ্রবণের যে পুরো কনসেপ্টটি আছে, সেই পুরো কনসেপ্টটি হচ্ছে কভার করে ফেলতে। আশা করি এই ভিডিও লেকচারটি দেখার পর বাফার দ্রবণ রিলেটেড যে ধরনের কোয়েশ্চেনই দেখ না কেন, তোমরা অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।